রহস্য ঠিকায় বন্ধুরা, আমি বাবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন সবাই আমাদের আন্তরিক ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্মশানের পিশাচ উপন্যাসের দ্বিতীয় পর্বটি নিয়ে। যারা প্রথম পর্বটি শুনেননি তাদের জন্য একটু সারসংক্ষেপ উল্লেখ করে নিচ্ছি। সুমন তার স্কুলের বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী এক এলাকায় ফুটবল খেলতে গিয়েছিল। সেখানে তারা বিজয় লাভ করে এবং সেখান থেকে ফেরার পথে এক শ্মশানের কাছে তারা এক পিশাচের পাল্লায় পড়ে। সেই পিশাচের পাল্লা থেকে এক রহস্যময় ব্যক্তি তাদেরকে উদ্ধার করে এবং তারা বাসায় চলে আসে। এবং বাসায় চলে আসার পর রাত্রিবেলা দেখা যাচ্ছে যে সুমনকে তার বাড়ির বাইরে থেকে কেউ একজন ডাকছে এবং বারবার বলছে যে তুমি ঘরের বাইরে আসো, তোমাকে আমি একটা জিনিস দেব, যেটা দিয়ে তুমি অনেক অনেক সাফল্য লাভ করতে পারবে। তো বন্ধুরা, চলুন আজ সেখান থেকেই আমরা শুরু করব। পরের দিন খুব সকালবেলা সুমনের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে পড়তে বসে এবং গত রাতের সেই স্মৃতি তাকে কিন্তু অনেকটাই চিন্তিত করে রেখেছিল। বাবা ঘুম থেকে উঠে সুমনের ঘরে আসে এবং সুমন তখন বাবাকে সব ঘটনা খুলে বলে এবং আদি অন্ত সব শুনে সুমনের বাবা বলে, তুমি একটি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ সুমন, এবং যেই শ্মশানে তুমি যাকে দেখেছো হতে পারে সেটি একটি শয়তান অথবা একটি পিশাচ। তো তুমি অবশ্যই আজ সাবধানে থাকবে এবং রাতে বেলা কোথাও যাবে না। আমি তোমার জন্য হুজুরের সাথে এই নিয়ে কথা বলবো। আর এটা নিয়ে বেশি ভেবো না, গত রাতে তো আমরা সবাই বের হলাম, দেখলাম যে আসলে কেউ নেই, কিন্তু তুমি যেহেতু বলছো যে তোমাকে ডাকছে এবং ঘরের চালে যে শব্দগুলো আমরাও পেয়েছি, সেটা তো মনে হচ্ছে যে খারাপ কিছু একটা তোমার পিছু নিয়েছে, এরকম হয়। তো ভয় পাবার কিছু নেই, হুজুরকে দিয়ে দোয়া দুরুদ পড়ালে এগুলো চলে যায়। তবে আমি আজকে আমার যে অফিসের মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবো। উনি বেশ বুজুর্গ ব্যক্তি, আশা করি তোমাকে উনি একটা দোয়া পানি এসব পড়া দিবে এবং তুমি হয়ে যাবে। আর আরেকটা কথা বলে যাচ্ছি যে তুমি স্কুলে যাবা, স্কুল থেকে সরাসরি বাসায় আসবা, সন্ধ্যার আগে আগে বাসায় আসবা, একটা মুহূর্ত তুমি সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকবে না, এটা তোমার প্রতি আমার আদেশ। সুমন তখন বলল যে ঠিক আছে বাবা, আর তোমার কথাই আমি শুনবো, আমি আর বাড়ির বাইরে থাকবো না। তো ঠিক আছে, সুমন কী করলো তখন, পড়াশোনা করে সকালের পড়াশোনাটা করে নাস্তা খেয়ে তারপর বই টই গুছিয়ে স্কুলে গেল। স্কুলে যাওয়ার পরে জিয়া দেখলো যে সবাই চলে আসছে মোটামুটি। তো ঠিক প্রথম ক্লাসটা বাংলা ক্লাস ছিল, সেটা খুব ভালোভাবে হয়ে গেল। রানাও আছে। সবাই যারা যারা খেলতে গেছিলো তাদের সবার মধ্যেই গতকালকের বিষয়টা নিয়ে একটা ফিসফাস ফুসফাস চলতেছিল এবং সবাই যারা যারা ভয় পাচ্ছিল তারা তাদের ভয়ের কথাটা বলতেছিল এবং কি হইতে পারে সেটা নিয়ে আলোচনা করতেছিল। ভূত পেত এই নিয়ে বেশ একটা জমজমাট মানে সময় কাটতে লাগলো সবাই। সবার মূল বিষয়টাই হচ্ছে ভূত প্রেত। আর যারা যায়নি তারাও ওদের কাছ থেকে শুনে বেশ রোমাঞ্চিত হচ্ছিল, কেউ আবার এই বিষয়টাকে হেসেই উড়ায় দিচ্ছিল। তো যা হয় আর কি, বন্ধুবান্ধবদের মধ্যে আলোচনায় যখন চলে তখন তো কেউ একটা কথা বললে কেউ বিশ্বাস করে, কেউ অবিশ্বাস করে, আবার কেউ হাসতে থাকে, কেউ টিপ্পনি কাটে। এইরকমভাবেই ওদের বেশ প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসটা চলে গেল। যখন ওদের তৃতীয় ক্লাস চলতেছিল, ঠিক সে সময় ও অফিসের পিয়ন এসে সুমনকে জানালো যে হেড স্যার আপনাকে, সুমনকে এসে বলল যে স্যার, হেড স্যার এই সুমনকে ডাকছে। তো স্যার যে ওদের সেই ইংলিশ টিচার ছিল তখন, সে বলল যে কি সুমন, কী ব্যাপার, হেড স্যার তোমাকে ডাকতেছে কেন, কোনো আকাম টাকাম করছো নাকি? তো সুমন বলল যে না স্যার, তো আকাম টাকাম তো কিছু করি নাই। তো আমরা কিন্তু ওই যে করছি, কি বলে, এই সকালবেলা স্যারের রুমে যে আমরা সিলটা দিয়ে আসছি, হয়তো সিল আমরা যে কালকে ম্যাচ খেলতে গেছিলাম ওইটাতে তো আমরা একটা সিল দিচ্ছি, তো ওইটা স্যারের রুমে রেখে আসছি, স্যার তখন ছিলেন না, হয়তো সেই কারণে আমাকে ডাকছে। তো রানার দিকে তাকায় বলল যে রানা চল স্যারের সাথে দেখা করি। স্যার তখন বললো না, এই স্যার তো তোমাকে, রানাকে ডাকে নাই, তোমাকে ডাকছে, তো তুমি যাও, রানা যাবে না, রানাকে ডাকলে আলাদা করে যাবে। দপ্তরি তখন ওই যে ডাকতে আসছে সে গেটের সামনে দাঁড়ায় ছিল, ক্লাসরুমের দরজায়। সে বললো হ্যাঁ হ্যাঁ, শুধু সুমন ভাইকেই ডাকছে, সুমন ভাই আপনি আসেন। উম, তো
তো ঠিক আছে, সুমন কী করলো তখন, ওই যে বললো যে ঠিক আছে যাই। তো সুমন ওদের ক্লাসটা তখন হচ্ছিল হলো ওই যে যেই অংশটা টিনের অংশের শেষ দিকটাতে আর কি, যেখান থেকে টিনের অংশটা শুরু হয়েছে সেইটার শেষ দিকে ওদের ক্লাসটা। বেশ কিছুটা পথ হেঁটে তারপর ওই যে পাকা অংশটায় যেতে হয়। তো পাকা অংশের শেষ মাথায় হচ্ছে হেড স্যারের রুম আর কি। তো সুমন যখন হেড স্যারের রুমে আসলো, হেড স্যার রুমে একাই বসেছিল এবং তার সামনে ওই যে আরেকজন যে ওদের যে পণ্ডিত স্যার সে বসে আছে। তো হেড স্যার ওকে দেখে বলল যে এই সুমন এদিকে আয় তো, ভিতরে আয়। তো সুমন ভিতরে ঢুকলো সালাম দিয়ে। তো স্যার বলল যে এই তোর সাথে একটা লোক দেখা করতে আসছে, তো যাকে দেখ তো, তোর নাম বললো, কি বলতে চায়। সুমন কেউ ওর সাথে দেখা করতে আসছে এটা শুনে বেশ অবাক হলো। সে বললো যে আমার সাথে স্যার দেখা করতে কে আসবে? এই তো এখানেই ছিল। এই দপ্তরিক বললো এই লোকটা কই গেল দেখতো, দাঁড়ায় ছিল যে এখানে। তো সুমন একটু পরেই দেখলো, সুমন দেখলো যে ওই যে ওদের যে ইয়াটা কী বলে, সিঁড়ি, যে ছাদে যাওয়ার যে সিঁড়িটা আছে ওইখানে একটা লোক হাতে একটা ব্রিফকেস নিয়ে দাঁড়ায় আছে এবং একটু আলো অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে। তো লোকটা সুমনকে দপ্তরি বললো যে ওই যে ওইখানে দাঁড়ায় আছে স্যার। তো স্যার বললো যে যা 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 দেখ কী বলতে চায়। তো লোকটা সুমন একটু সন্দেহ ভরা মন নিয়ে লোকটার সামনে যায় দাঁড়াইলো। তো ওই জায়গাটা যে সিঁড়িতে দোতলাতে যাওয়ার, দোতলাতে তো আসলে ওদের দোতলাতে কোনো বিল্ডিং নাই, বাট দোতলাতে ছাদে যাওয়ার যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটার ঠিক নিচেই ওই লোকটা দাঁড়ায় আছে এবং সিঁড়িটার নিচ দিয়ে আবার বের হয়ে যাওয়ার পথ, স্কুল থেকে বের হয়ে যাওয়ার পথ বা ঢোকার পথ। তো সেইখান থেকে সেই লোকটা বললো যে সুমনকে দেখে বললো, সুমন বললো যে আপনি আমার সাথে দেখা করতে চান? তো দপ্তরিটা কিন্তু আর সুমনের সাথে আসে না, সে বেশ দূরে দাঁড়ায় রয়েছে। তো সুমন পুরো স্কুলটা খাকা করতেছে, কারণ সব ছাত্ররা ক্লাসের মধ্যে, টিচাররা ক্লাসের মধ্যে, হ্যাঁ, এবং সুমন তার এবং ক্লাস চলতেছে। সুমন লোকটার সামনে যে কেমন একটা যেন আর কি অস্বস্তির মধ্যে অস্বস্তি হইতে লাগলো ওর আর কি, কেমন যেন একটা অস্বস্তি বা একটা ভাব চলে আসছে। তখন সুমন লোকটার দিকে বললো যে আপনি কি বলতে চান? তো লোকটার আসলে আগাগোড়া একটা এই কোট পরে আছে এবং শার্ট পরে ইন করে আছে, পায়ে জুতা, চকচকে, হাতে একটা ব্যাগ, দেখে বেশ একদম ভদ্রলোক মনে হয়। তো লোকটা বললো যে তোমার নাম সুমন? বললো যে হ্যাঁ, আমার নাম সুমন। তুমি কি গতকালকে ওই যে তোমাদের পার্শ্ববর্তী মাঠে খেলতে গেছিলা এলাকাতে? হ্যাঁ গেছিলাম। তোমরা জিতছো তাই না? তো সুমন বললো যে হ্যাঁ জিতেছি। তো কী হয়েছে? তো লোকটা বললো যে দেখো, আমাকে তুমি চিনবা না, আমি আসছি তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে, যে তুমি যদি এই প্রস্তাবটা গ্রহণ করো তাহলে তোমার কিন্তু অনেক উপকার হবে, আর যদি তুমি প্রস্তাবটা গ্রহণ না করো তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং যে ক্ষতি তুমি সারা জীবন পোষায় উঠতে পারবে না। সুমন বেশ লোকটার কথায় সুমন বেশ অবাক হলো, বললো যে আমার কি ক্ষতি হতে পারে বা আমার কি লাভ হইতে পারে, আপনি এগুলো কি বলছেন, আপনি কি বলতে চান খুলে বলেন। তো লোকটা তখন বলল যে দেখো, তোমরা গতকালকে যখন ফিরতেছিলে তখন শ্মশানের কাছে এক ভদ্রমহিলার সাথে তোমাদের দেখা হয়েছিল না? তো সে তোমাদের শ্মশানের ভিতরে ডাকছিল, এটা তো সত্য না? তো সুমন বলল হ্যাঁ সত্য। তো এখন লোকটা বলল যে দেখো, তুমি এক কাজ করো, আজ গত রাতে তোমাকে যে তোমাদের বাসার বাইরে আইসা যে একজন ডাকলো হাতে আলো নিয়ে মহিলা, তো তুমি আজকে তার ডাকে বাইরে আসবা এবং সে তোমাকে একটা জিনিস দিবে, সেই জিনিসটা নিয়ে তুমি আমাকে দিবা। আর যদি তুমি আমাকে দাও তাহলে এই যে দেখো ব্রিফকেসটা, লোকটার হাতে যে ব্রিফকেসটা ছিল সে তখন কি ব্রিফকেসটা খুলে দেখালো। সুমন ব্রিফকেসের ভিতরটা দেখে তো একদম অবাক হয়ে গেছে, কারণ এটার মধ্যে সব 500 টাকার নোটের বান্ডিল একদম সাজানো। এবং লোকটা বলতেছে যে দেখো, এই ব্রিফকেসটা তোমাকে আমি দিয়ে যাচ্ছি, তুমি শুধু আজকে রাতে সেই মহিলা যখন আসবে, যদি আসলে তুমি কী করবা, তার হাত থেকে তোমাকে যে যা দিতে চাচ্ছে সেটা নিয়ে তুমি আমাকে দিয়ে দিবা, এটাই তোমার কাজ। অনেক দিন ধরে আমি ওই জিনিসটা চাচ্ছি, কিন্তু আমাদেরকে তো ও দিতে যাচ্ছে না, তো তোমাকে ওর পছন্দ হয়েছে এবং সে তোমাকে দিবে, তো তুমি নিয়ে তুমি জিনিসটা সকালবেলা আমাকে দিয়ে দিবা।
এবং আমরা বুঝতে পারছি যে তুমি তোমার কাছে আজকে সে আসবে। তো সুমন বলল যে আপনি কীভাবে বুঝতে পারছেন? এবং সুমন কিন্তু মনে মনেও বেশ অবাক হয়েছে যে গত রাতে ওর সাথে যেই ধরনের ঘটনা ঘটে গেছে সেটা এই লোকটা জানলো কীভাবে, বা এই লোকটা তো আর সে তো বাসার বাইরে কারোর সাথেই শেয়ার করে নেই, ইভেন দো সে তার স্কুলের ফ্রেন্ডদের সাথেও এখন পর্যন্ত বলে নাই যে গত রাতে তার সাথে এই ধরনের আজব ঘটনা ঘটে গেছে। তো সুমন তো একটু অবাক হয়ে লোকটাকে বললো যে আপনি কীভাবে জানেন? তো লোকটা বলল যে তোমার কাছে বলতে তো অসুবিধা নাই, আমরা অনেক দিন ধরে এই ব্ল্যাক ম্যাজিক চর্চা করি। ব্ল্যাক ম্যাজিক কি তুমি জানো? তখন ওই যে সুমন বললো হ্যাঁ জানি, কালো জাদু, কালো বিদ্যা, এটা তো ভালো না করা। তখন লোকটা বললো যে দেখো ভালো মন্দ তো আর সেই তোমার বিষয় না, ভালো মন্দ হলো আমাদের ব্যাপার, ভালো হইলেও আমাদের, খারাপ হইলেও আমাদের। এখন বাবা তোমার যে কথাটা বলি সেটা তুমি শুনো। যেহেতু তোমার আমরা খবর আমরা রাখছি এবং আমরা সব সময় তককে তককে ছিলাম যে কখন এটা মানুষকে এরকম অফার দেয়, এবং সে যখন তোমাকে যে জিনিসটা দিবে সেই জিনিসটা তুমি আমাকে দিয়ে দিবা। তুমি ছোটো মানুষ, তোমার তো আর ওইগুলো দেওয়া দরকার নেই, কিন্তু আমরা যেহেতু চর্চা করি সেইটা দিয়ে আমরা অনেক মানুষের উপকার করব। তুমি এক কাজ করবা, এইটা আর বিনিময়ে তোমাকে এই ব্রিফকেসের টাকা দিয়ে দিচ্ছি, এটা কেউ জানবে না, আর এই টাকা নিয়ে চিন্তা করো না, সব একদম সত্যিকারের টাকা, এগুলো কিন্তু কোনো রকমের না, তুমি দেখো খুলে দেখো। তো সুমন বলল যে ঠিক আছে, আমি তো আপনার এই ধরনের প্রস্তাব মেনে নিতে পারি না, কারণ আমি মোটেও রাতের বেলা বাড়ির বাইরে বের হবো না, এবং বাড়ির বাইরে বের হইলেও আব্বুকে নিয়ে বের হবো, আর আমাকে কেউ কিছু দিলেও আমি সেটা নিব না। তো লোকটা বললো যে দেখো তুমি কিন্তু আমার প্রস্তাবটা ফিরাই দিও না। তখন সুমন বললো যে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি এখন চলে যান, যদি চলে না যান তাহলে আমি সবাইকে ডাকবো। লোকটা বললো যে তুমি কি এটা ভেবেচিন্তে বলতেছো? সুমন বললো অবশ্যই আমি ভেবেচিন্তে বলতেছি, আমার কি প্রাণের মায়া নেই? এইটা সামান্য টাকার লেগে কেউ রাত্রেবেলা ঈশা ডাকবে, আর আমি দেখছি নিশ্চিত এটা একটা খারাপ জিন, খারাপ শয়তান। হ্যাঁ, তো আমি আপনি বলবেন আর আপনি এই টাকার লোভে আমি তাকে বাসা থেকে বের হয়ে ওইটা হাতে নিব, এই ধরনের কাজ আমি মোটেও করব না। আপনি এক কাজ করেন, এখান থেকে দ্রুত চলে যান। তো লোকটা বললো যে দেখো তুমি কিন্তু কাজটা ভালো করলা না, তোমার একটা সুযোগ আসছিল, সারা জীবন পায়ের উপরে পা রেখে তুমি এই টাকা দিয়ে খাইতে পারতো। তুমি জানো এখানে কত টাকা আছে? প্রায় 1,00,000 টাকা আছে এখানে। 1,00,000 টাকা মানে বুঝো তুমি কত টাকা? তুমি যে বাড়িতে থাকো সেই বাড়ির মতো বাড়ি কিনতে পারো তুমি এই টাকা দিয়ে। তোমার তুমি যখন বড় হবা তখন এই টাকা তোমার পড়াশোনায় কাজে লাগবে। তুমি করো, কী কয়, আমার এই নাও ব্রিফকেসটা নাও, আর আমার কথা শুনো বাবা, এই 10 মিনিট কাজ করলে কিন্তু তুমি এই টাকাটা পুরোটাই তোমার। তখন লোকটা সুমন বললো যে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনার প্রস্তাব নিতে পারতেছি না, আপনি এখন চলে যান। এই বইলা সুমন ওইখান থেকে রওনা হয়ে আসতে নিছে, মানে ঘুরে দাঁড়াইছে সে আর কি, আবার ফেরত যাবে। এমন সময় লোকটা তার হাত টাইনা ধরছে, ডান হাতটা চাপ দিয়া ধরছে, যেটা বলছে দাঁড়াও, তুমি কিন্তু মারাত্মক ভুল করলা। সুমন টের পাইল কি লোকটার হাতটা এত ঠান্ডা, একদম বরফের মতো। ওর মনে হলো যে ওর হাতটা ধরার পর ওর হাতটা একদম অবশ হয়ে গেছে, মানে যে কোনো সময় এটা ক্লপস করতে পারে। তো সুমন অনেক জোরাজোরি করেও হাতটা ছাড়াইতে পারতেছে না। সুমন তখন বলতো এই ছাড়ো 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 বলতেছি, ছাড়ো ছাড়ো, এবং সে চিৎকার করতেছে ছাড়ো ছাড়ো বুলা। তো এমন সময় পিছন থেকে দেখতেছে যে ওই পিছন থেকে দপ্তরিটা এসে বলছে এই সুমন ভাই আপনার কি হয়েছে? দপ্তরিকে দেখে সাহস পেয়ে সুমন চিৎকার করে বলতেছে যে ভাই দেখেন আমার এই লোকটা ধইরা নিয়ে যেতে চাইতেছে, এবং আমাকে কী সব কথা বলতেছে, টাকা দিতে চাইতেছে, হ্যাঁ আমাকে বাঁচান এই বলে সে হাত মোচড় দিতেছে। তো দপ্তরিটা দৌড়ায় সুমনের কাছে আসছে, আইসা বলতেছে তুমি কার কথা বলতেছো, কে তোমাকে ধরে নিয়ে যেতেছে? আর এখানে তো কেউই নাই। তো সুমন সামনে তাকায় দেখে, দপ্তরির কথা শুনে সামনে তাকায় দেখে কি আসলেই তার সামনে কেউ নেই। লোকটা যেন একটা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। সুমন বলল নিশ্চয়ই লোকটা ছাদে দৌড়ায় উঠছে, ছাদে উঠে এই যে আমার সাথে দেখা করতে আসছে এই লোকটা ভালো না, হ্যাঁ এই লোকটা ছেলে ধরা হইতে পারে। আমাকে সেই বললো যে এক ব্রিফকেস টাকা দিবে, এবং ওই যে বিনিময়ে তার কাজ করে দিতে হবে, এবং আমি রাজি না হয় আমার হাত ধরে সেই যে মোসাইতেছিল। তো সুমন্ত হাতের দিকে তাকায় দেখে যে তার হাতের মধ্যে ওই লোকটা যে ধরছে আঙ্গুলের ছাপ বসে গেছে, এবং পুরো জায়গাটা লাল হয়ে আছে। দপ্তরিও দেখলো, দপ্তরির সাথে সাথেই সুমনের কথা অনুযায়ী দৌড়ায় ছাদে উঠলো। ছাদে উঠে দেখলো যে না, ছাদে কেউ নাই, এবং রাস্তায় দেখলো যে রাস্তায়ও কেউ নেই। তখন সুমনও দেখলো যে রাস্তায় কেউ নেই। মুহূর্তের মধ্যেই যেন একদম লোকটা কপুরের মতো উইরা গেছে আর কি।
তো এটা পুরা ঘটনাটা যখন ঘটতেছে তখন সুমন করলো কি যে ও বুঝলো যে ওর সাথে আসলে যা ঘটতেছে সেটা ঠিক স্বাভাবিক না। সে একদম হাইটা আবার যে হেড স্যারের রুমের সামনে দিয়ে ক্লাসে এসে চুপচাপ বসে রইল। তো চুপচাপ বেশ বইসা রইল। আর বাকি সময়টা সুমনের কিন্তু ওই ক্লাসটা ছিল, ওদের ভূগোল ক্লাস ছিল। ভূগোল ক্লাসটা পুরাই বিমর্ষভাবে সুমন বইসা রইল। ওর হাতের মধ্যে প্রচুর যন্ত্রণা হচ্ছে এবং একটু পর পর সে হাতটা মোচড় দিতেছে। এটা দেখছে, দেখা ওদের ভূগোল স্যার বলতেছে, কিরে এই স্যার কি তোরে আবার কি বলে মাইট টাইট দিছে নাকি, হ্যাঁ এরকম করতেছিস কেন? তো সুমন বললো যে না স্যার মাইট দেয় নেই। তো বলো স্যার, তখন স্যার বললো কি, স্যার কি জিজ্ঞেস করলো? ওই যে কালকে খেলার ব্যাপারে জিজ্ঞেস করলো আর কি। তো সুমন এটা বসে চুপচাপ হয়ে রইল। তো ঠিকই সেই ক্লাস চলে গেলো। তারপরে ওদের আবার হলো সমাজবিজ্ঞান ক্লাস। সেই সমাজবিজ্ঞান ক্লাসের মধ্যে আবার যখন ক্লাসটা হয়েছে, স্যার ক্লাস নিতেছে, তখন ঠিক তখনই এই কী করলো যে আবার ওই যে দপ্তরে আসছে। দপ্তরে এসে এবার বলতেছে, রানা ভাই আপনাকে হেড স্যার ডাকে। তো এইটা শুনে সুমন এবার রানার দিকে তাকাইছে। রানার দিকে তাকাইলো সুমন, কিন্তু আসলে রানাকে ওর সাথে যে একটু আগে ঘটনা ঘটে গেছে সেটা সে কিছুই বললো না। তো স্যারের দিকে তাকায় এসে তখন বললো যে স্যার আমি একটু পানি খেতে যাব, যদি আপনি অনুমতি দেন। তো স্যার বললো যে ঠিক আছে যা, পানি খেতে যাবি যা। তো রানা এবং সুমন কী করলো, তখন ক্লাস থেকে বের হয়ে গেলো। তো পানি, ওদের যেখান থেকে পানি খেতে হয় সেটা হচ্ছে ওই একদম ওই যে সামনে হেড স্যারের এখানে কমন রুম আছে, সেই কমন রুমে যে পানি রাখা আছে সেখানে পানি খেতে হয়। তো হাঁটতে হাঁটতে দুজনেই কিন্তু রানা বললো যে হাঁটতে হাঁটতে বলছে, এই তোর সাথে কী হইলো রে, হ্যাঁ কোনো কিছু মনে হলো কিছু একটা ঘটছে? তো রানা বলল যে সুমন বলল যে না কিছুই হয় নাই। তো তখন ওই যে রানা বলল যে আসলেই কি তোরে স্যার ফুটবল খেলা নিয়ে ডাকছিল? তো রানা বলল যে হ্যাঁ ফুটবল খেলা নিয়েই তো স্যার ডাকছিল, আর কি নিয়ে ডাকবে? তোরেও মধ্যে কিছু জিজ্ঞেস করবে, যা তোর দে স্যারের সাথে। আর আমরা তো এরকম কিছু করি নাই যে বিচার আসছে যে বিচার দিছে বা ই করতেছে। তো যা। তো ওরা হাঁটতে হাঁটতে যখন একদম ওই যে কমন রুমের কাছে আসছে, তখনই দেখলো যে হেড স্যার তার রুম থেকে বের হয়ে ওই ইয়াতে বারান্দায় দাঁড়াইছে এবং ওদের দুজনকে দেখাই একদম ওদের দিকে তাকায় হাত দিয়া ডাক্তার দিয়ে এদিকে। তো ওরা দুজন যে স্যারের সামনে দাঁড়াইলো, তখন স্যার বললো যে তোরা যে কালকে খেলতে গেছিলি এটা আগে জানায় যাবি না, রাত্র হইছে। আমার ওই স্কুলের হেড স্যার ফোন করছিল, কি বলে খবর পাঠাইছে। তখন তার ফোনের যুগ ছিল না, তখন ওই যে একজন আরেকজন দিয়ে খবর পাঠাতো। হেড স্যার আমার খবর পাঠাইছে তোরা হুট করে যায় খেলতে গেছোস। হ্যাঁ স্কুল খেলা হইব ভালো কথা, তোরা আমাদেরকে আগে থেকে জানাবি এবং আমরাও যামু, স্কুল কমিটিরে জানামু, আমরা যামু, খেলাধুলা হবে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ তা না করে তোরা ফুস করে চলে যাস, ফুস করে আসস। আরে রাস্তাঘাটে বিপদ আপদ হইলে তখন তার জবাবটা বা তার দায় নিব কে? সব দায়িত্ব আমার উপরে এসে পড়বো। তো সুমন বললো যে স্যার আসলে ভুল হয়ে গেছে। রানা বললো, এই রানা তুই তো ওদের চেয়ে বয়স একটু বড়, তুই কেন এইগুলি খেয়াল করস না? আর তো শুনলাম তুই নাকি ওই স্কুল থেকে খেলা আনছিলি। হ্যাঁ তো তো তারপরে যদি তোরে আর এই ধরনের কিছু আমাদের না জানায় করতে দেখি, তো তাহলে মনে রাখিস তোর বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেব এবং একদম টিসি দিয়ে তোর স্কুল থেকে বের করে দেবো। আর এতগুলি ছেলে নিয়ে যাবি, ছেলেদের নিয়ে যাবি, তো বিপদ আপদ তো হইতে পারে, তার দায় কি তুই নিবি? তো রানা বললো যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। তো আপনি যে আমাকে এবারের মতো মাফ করে দেন। স্যার বললো হ্যাঁ জিতছস, খুশি হয়েছি, আমার স্কুলের একটা শিল বাড়ছে, ঠিক আছে আর এমন করিস না। এইগুলো হেড স্যার আবার নিজের রুমে ঢুকে গেলো। তো আবার কী করলো, কী বলে যে সুমন কী করলো, তখন সত্যি একটু পানি খেলো। পানি খেয়ে আবার করলো, কী বলে যেই আবার বের হইতে ওর পানি খেয়ে ওদের স্কুলে ক্লাসে দিয়ে যাওয়া শুরু করেছে, তখনই পিছ থেকে হেড স্যার ডাক দিচ্ছে, এই সুমন শোন। তো সুমন তাকালো, এই তোর সাথে যে লোকটা দেখা করতে আসলো এটা কে রে? তো সুমন বললো যে স্যার আমি চিনি না লোকটাকে, আগে কখনো দেখি নাই। তো স্যার আইসা আমাকে কী জিজ্ঞেস করলো? স্যার কী এলোমেলো কথাবার্তা বলে, যে সে বলে আমাকে কি দিবে, হ্যাঁ এবং তাকে আমার কি দিতে হবে। তখন লোকটা স্যার বললো ভাই এটা তো ওই দপ্তরে আমাকে বললো, তুই বলে চিৎকার করতেছিলি যে তোর হাত ধরে টানাটানি করতেছিল, এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। সুমন বললো হ্যাঁ স্যার। তো আমি দপ্তরে বলে দিতেছি আর 2-3 জনের বলে দিতেছি ভালো করে স্কুলের দিকে নজর রাখতে। আর শোন ছেলে ধরাটা আছে কিন্তু, এরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যায় এটা করে, কী বলে ক্ষতি করে ফেলে। তো এগুলোর কাছ থেকে সাবধান থাকতে হবে, বুঝতে পারতেছোস? তো এরকম কিছু যাওয়া যাবে না। আর এলাকার বাইরে তো যাওয়াই যায়, উপজেলার বাইরে তো যাওয়াই যাবে না, বুঝতে পারছো? যে স্কুলের গন্ডি পাশা পুষা ছাড়া যাওয়া যাবে না। আর দলবাইদা চলবি, একা একা কোথাও যাবি না, যা ক্লাসে যা।
কারই যন্ত্রণার সৃষ্টি করস। তো এই করে আবার ইয়া করে ওদের হেড স্যার আবার তার রুমে ঢুকে গেছে। তো সুমন কিন্তু হেড স্যারের কথাটা একদম ফেলে দেয় নাই এবং তার মনের ভিতর থেকে সেই দাগটা যায় নাই। তো যাই হোক, সেদিন ক্লাস ছুটির পরে আর ওরা খেলতে নামলো, কিন্তু সুমন কিন্তু আর ফুটবল খেললো না। সে মাঠে কিছুক্ষণ বসে ছিল, বাসার সামনেই তো মাঠ, সে বইগুলো বাসায় রেখে আইসা তো কিছুক্ষণ মাঠে বসে রইল। তারপর সন্ধ্যার আগেই বাসায় ঢুকে গেছে। তো সন্ধ্যার অ্যাজ ইউজুয়াল আর কোনো কিছু ঘটনাই সে বাসায় ঢুইকা তার ওই যে চাটা খাইলো, তারপর পড়তে বসলো, রাত্রে 10টা পর্যন্ত পড়াশোনা করে ঘুমায় গেল। তো ঘুমাই গেছে পরে কতক্ষণ ঘুমাইছে সে জানে না। ঠিক গত রাতের মধ্যে আজকেও তার ঠিক জানলার পিছনে পাশের যে ইয়াটা আছে টিনের মধ্যে হাত দিয়া কেউ টান দিতেছে, গার গার করে টান দিতেছে। আর দূরে কোথাও সুমন ঘুম ভেঙে গেছে ওই শব্দে। আর দূরে কোথাও অনেকগুলো কুকুর একসাথে ঘেউ 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 করতেছে। হ্যাঁ, এবং এই কুকুরের শব্দেও এরকম ঘেউ ঘেউ করতেছে যেন আর কি ওরা থামতেই যেতেছে না। তো সুমন উঠলো, উইঠা বিছানার মধ্যে আজকে একদম বসে পড়ছে, কারণ গত রাতে ওর একটা ওই রকম অভিজ্ঞতা হয়েছে। আজকেও ঠিক সেই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে সুমন কী করলো, উইঠা বসলো বিছানায়। বৈশা চুপচাপ কান পাইতে দাঁড়ায় রয়েছে, মানে বৈশা রয়েছে। তো একটু পরেই সে দেখতেছে যে বাইরে থেকে বলতেছে, এই সুমন, সুমন, বাইরে আয়, বাইরে আয়, জিনিসটা নিয়ে আমার কাছ থেকে নেই। সুমন করলো কি, গতকালকের মতো আজকে ওই যে এই টিনের যে ছোট ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে আবার বাইরে তাকাইলো। বাইরে তাকায় দেখে যে ওদের যে ইয়াটা কি বলে, এই প্রাইমারি স্কুলের যে হেড স্যারের যে ইয়াটা রুমটা, সেইটার সামনে ওই মহিলাটা দাঁড়ায় আছে। এবং ওই যে ওর হাতে একটা কি উজ্জ্বল আলো, আজকে কিন্তু ওই যে হেড স্যারের যে বারান্দার যে ইয়াটা কি বলে লাইট, সেটা নিবানো আজকে, কিন্তু সেই লাইটটা জ্বলতেছে না। এবং কিন্তু ওই যে মহিলার হাতে একটা উজ্জ্বল আলো জ্বলতেছে এবং বলতেছে, এটা নে, এই পরশ পাথরটা নে, এটা নিয়ে তোর অনেক উপকার হবে, অনেক উপকার হবে। আমি তোকে এটা দিতে চাই, তোকে পছন্দ হয়েছে আমার, আমি সবাইকে দিতে চাই না, তোকে দিতে চাচ্ছি, তুই এটা নে। তরুণু আয়, বাইরে আয়, বাইরে আয়, সারা জীবন তুই পায়ের উপর পা রেখা খাইতে পারবি, যেখানে যাবি ফার্স্ট হবি, পরীক্ষায় ফার্স্ট হবি, খেলাধুলায় ফার্স্ট হবি, আয় বাইরে আয়, বাইরে আয়। সুমন তো তার চোখটা সরায় নিছে। সুমন মনে মনে বলতেছে যে না, কখনোই সে বাইরে যাবে না। সে করলো কি, তার বিছানায় শুয়ে পড়ছে। আবার বিছানায় শুয়ে তাড়াতাড়ি কাঁথাটা দিয়ে, ওর যে কাঁথা ছিল সেই চাদর দিয়ে মাথা ঢেকে ফেলছে। কিন্তু ওই সুমন মানে মাথা ঢাকার পরেই আবার ঠিক ওর জানলার কাছে আইসে এরকম গার গার শব্দ হইতেছে। আবার ওর দরজার মধ্যে টুক 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 করে টোকা দিতেছে। হ্যাঁ, আর ওর যে ঘরের পাশে পিছন দিয়া ওই যে হাঁটতাছে কেউ, এই শব্দটা সুমন একদম, হ্যাঁ, ওর শুনতে পারতাছে যে মচর মচর করে পায়ে পা ফেলার শব্দ যেরকম হয়, মচমচ একটা শব্দ হয়, পাতার মধ্যে পা পড়লে ওরকম একটা শব্দ হচ্ছে। আবার কিছুক্ষণ পরে দুক 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 করে দৌড়ায় মনে হচ্ছে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে। আর ওই কুকুরের ডাকগুলো কিন্তু একটুও বন্ধ নেই, একদম কুকুর কিন্তু র্যান্ডমলি চিৎকার করে যেতেছে। তো সুমন বলল যে যাই হোক, আজকে আর কোনো কথা বলবো না। তো ওর কিন্তু প্রচণ্ড রকমের ভয় করতেছে। তারপর বেশ কিছুক্ষণ পরে এরকম থাকার পরে আবার সব কিছু নীরব হয়ে গেল। হ্যাঁ, মনে হলো যে কেউই ওরা ডাকে নাই, কিছুই নাই, ও চুপচাপ ওই যে ওদের যে একটা ঘড়ি চলতেছে, টিক 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 টিক, ঘড়ির শব্দটা শুনতে পারতেছে, যে ওই ঘড়িটা চলতেছে, দেয়াল ঘড়িটা। তো সুমন চুপচাপ শুয়ে রয়েছে। এমন সময় ওর দরজা কিছুক্ষণ মানে মিনিট 5 পরেই আবার দরজার সামনে টুক 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 করে শব্দ হতেছে। তো সুমন কিন্তু কান খারাপ করে রাখছে। ও কিন্তু বুঝতেছে যে যে জিনিসটা ওরে বাইরে রাখতেছে সেই জিনিসটা যায় নাই। তো এর মধ্যে আবার যে করলো কি, কিছুক্ষণ পরেই আবার কী করলো, ওদের টিনের চালের মধ্যে মচ করে পা দিয়া কেউ এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে, আবার ওই মাথা থেকে এই মাথায় আসতেছে, আবার টিন বায়া যেন নিচে নামতেছে, মানে একটা বিশ্রী অবস্থা। এবং এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এর মধ্যে যে আরেকটা যন্ত্রণা হলো, সুমনের কিন্তু তখন পেশাব পাইছে। সে কী করবে, তার বাথরুম পাইছে, ওয়াশরুমে যাইতেই হবে। হ্যাঁ, তলপেটা এতটা ভারী হয়ে রয়েছে। সুমন বললো কি, তখন ওই যে ওদের কিন্তু বারান্দাতে একটা আগে ওই যে জ্বলতেছে, হারিকেন জ্বলতেছে। সুমন যে তাড়াতাড়ি বারান্দায় নেই মা, কী করলো, ওই যে হারিকেনটা যে তখন তো ওই সুইচ জ্বালায় দেখলো, ইলেকট্রিসিটি ছিল কিন্তু সুইচ জ্বালায় দেখলো কি যে বিদ্যুৎ নাই।
তো এর জন্যই কিন্তু স্কুলের সামনে ওই বারান্দাটা জ্বলতেছিল না, লাইট। তো বিদ্যুৎ ওকে হারিকেনটা বাড়াইলো, হারিকেনটা বাড়ায় এই বাবার আমার রুমের ভিতরে ঢুকলো, ঢুইকা বলতেছে আব্বা আম্মা আম্মা ডাকলো। তখন বাবা বললো কী রে কী হয়েছে? বললো যে আব্বু আমি বাথরুমে যাবো, আমার ভয় করতেছে। তো ওর আব্বা বললো যে বাথরুমে যাবে, এটার জন্য ভয় পাওয়ার কী আছে, যা। তো ও বললো যে না আব্বা আমার ভয় করতেছে, তুমি আসো। তো ওর আব্বা বললো যে উঠতেছিল, তখন ওর আম্মা বললো যে না তুমি শো, আমি যাচ্ছি। তো এইকে ওর মা বিছানা থেকে নেমে আসছে এবং আইসা ওই যে সুমনের হাতে একটা হারিকেন, আর ওদের মাঝখানের ঘরেও হারিকেন আছে। তো দুইটা হারিকেন নিয়ে একবার বেশ আলো হয়ে গেছে। ওই সুমনের মা লাইট জ্বালাতে গেছিলো, ও সুমন তখন বললো আম্মা নাই, কারেন্ট নাই। তো সুমনের মা করলো কি যে লাইটে হারিকেনটা নিয়ে সুমনের পিছু পিছু গেল। তো ওয়াশরুমটা একটু বেশি দূরে না, কাছেই, ঘরের সাথেই। তো সুমন দ্রুত ঘর করে ওয়াশরুমে ঢুকা তাড়াতাড়ি ওর কাজ করে ঘরের ভিতরে চলে আসছে। ওর আম্মা ওয়াশরুমে গেল, তারপরে দরজা লাগাই দিয়ে সুমন আবার করলো কি বলে ওর রুমে যা শুইলো। তো বিছানায় যা শুইলো, তখন সুমন আবার বলতেছে মা এই গতকালকের মতো আজকেও জানি কে আমাকে বাইরে থেকে ডাকতেছে। তোর বাবা বলতেছে এই তোর মাথাটাই খারাপ হয়ে গেছে, সরে, আমরা তো কিছু শুনতেছি না কে ডাকতেছে, তুই এরপরে ডাক দিলে আমাকে বিছানায় থেকে ডাক দিস, আমি বের হবো। আব্বা একটু আগেই গতকালকের মতো ওই যে আমাদের ওই দিয়া কী বলে টিনের মা চালের উপর দিয়া কে জানি দৌড়াদৌড়ি করছে। আর ওই দেখো না ওই যে কুকুর ডাকতেছে, অনেক কুকুর ডাকতেছে। সুমনের আব্বা কয় কুকুর ডাকতেছে, কই কুকুর ডাকতেছে। সুমন কিন্তু শুনতেছে অনেক কুকুর ডাকতেছে, ঘেউ 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 করে। কিন্তু ওর বাবা মা দুইজনের মুখের দিকে তাকাইলো এবং তাকায় সুমনের কাছে এসে বললো যে কী রে বাবা তোর মধ্যে কী হয়েছে? হ্যাঁ কই কোনো কুকুরই তো ডাকতেছে না, সব কিছুই তো চুপচাপ নির্জন নিস্তব্ধ, তুই কী বলতেছিস সেটা? তখন ওই সুমন আসলে তখন কান খাড়া করে দেখে যে আসলেই কোনো কুকুরের শব্দ নাই। তো সুমন তখন কী করলো যে নিজের বিছানায় যেয়ে আবার শুয়ে পড়লো এবং শুয়ে যেয়ে ও ঘুমায় গেল। তো ঘুমায় গেছে পরে বেশ কিছুক্ষণ ও কী করলো যে শুয়ে এইটা ওইটা চিন্তা করতে 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 একসময় ঘুমায় গেছে। তো ঘুমায় যাওয়ার পরে ওর আবার কিছুক্ষণ পরে ঘুম হয়ে গেছে এবং এইবার সুমন শুনলো যে ওর কানের পিছনে, ঠিক কানের পিছন থেকে ও আসলে এই সামনের দিকে মুখ করে শুয়ে ছিল, আর ওই যে দেয়ালটা ওর পিছনে আর কি। তো ওর মনে হলো যে ওর কী বলে ওই ঠান্ডা বাতাস এসে লাগতেছে, ওর কানের পিছনে এসে বাতাস লাগতেছে এবং কানের পিছনে কেউ দাঁড়ায় বলতেছে সুমন দরজাটা খোল, বাইরে আয় বাইরে আয়। সুমন তো লাফ দিয়া বিছানা থেকে উঠে গেছে, লাফ দিয়ে উঠে গিয়ে এই করলো কি, ও দেখলো যে ওর যে মাথার কাছে যে ওর যে পাশে যে জানালাটা একদম খোলা, আর ওই জানালা দিয়ে ওই যে শ্মশানের মহিলাটাকে দেখছিল ওই মহিলাটা দাঁড়ায় রয়েছে, তার দুই পাশে চুল এবং লাল চোখ করে সুমনের দিকে তাকায় বলতেছে তোরে বললাম না বাইরে আসতে, বাইরে আয় বলছি, আর নাহলে তোর ঘরের ভিতরে ঢুকে আইসা তোরে নিয়ে যাবো। সুমন এইটার পরে আর নিজের সহ্য করতে পারে, এমন এক চিৎকার দিছে, সাথে সাথে ওর বাবা মা দৌড়ায় ওর কাছে আসছে। দৌড়ায় এসে আসার পর কী হয়েছে করে। তো আর এরকম সময় ওর বাবা মা ওর রুমে আসছে, এরকম সময় ওর ঘরের লাইটটা জ্বলে উঠছে। আর ওই যে সুমন যে বাথরুমে যাওয়ার সময় লাইট জ্বালাইছিল তখন তো লাইট আর নিবায় নাই, তো লাইট জ্বলে আসছে। তোর বাবা মা সুমন বললো যে আব্বু দেখো ওই যে একটা মহিলা এসে আমাকে ডাকতেছে এবং এই যে জানলাটা খোলা, হ্যাঁ এবং জানলাটা খুললো। সুমন বাবা বললো যে তুই নিশ্চয়ই জানলা খুলে ঘুমাইছস, তোরা না বলছি জানলা বন্ধ করে শুবি, তুই জানলা খোলা। সুমন বাবারে বলতেছে বাবা আমি জানলা খুলে শুই নাই, জানলা খোলাই ছিল, আমি ওই যে ঘুম ভেঙে গেছে এখন ওইটা দেখি জানলা খোলা। তো এমন সময় সুমনের যে ছোটো ভাই যে পাশের বিছানায় শুয়ে আছে সে বলতেছে ভাইয়া তুমি অনেক যন্ত্রণা করতেছো, কিন্তু তোমার জন্য যে একটু শান্তিতে ঘুমামো সে ঘুমাইতেও পারতেছে না, আমার কিন্তু কালকে অনেকগুলো পড়াশোনা আছে, আমার আরাম করে ঘুমাইতে দাও, আমার পরীক্ষার সামনে। তো সুমন তো আর কি বলবে, বাবা মা ওই বাবা যা করলো কি দরজাটা বন্ধ করে দিল এবং বাইরে ভালো করে তাকায় দিয়ে তারপর এসে আবার শুয়ে পড়লো। তো সুমন করলো যে মা তুমি আমার সাথে ঘুমাও। তো সুমনের মা বললো যে ঠিক আছে, আর কি করার। সুমনের মা করলো কি বালিশ নিয়ে সুমনের পাশে এসে শুইছে। তো সুমন মারে ধইরা আরাম করে ঘুমায় রইছে। তো হঠাৎ করে এই কতক্ষণ ঘুমানোর পরে সুমনের মা এবার সুমনরে ডাকতেছে, সুমন এই সুমন। সুমন বলতেছে মা, কয় দেখ না তোরে জানি কে ডাকতেছে বাইরে থেকে। তুই সুমন তো মার কথা একদম সজাগ হয়ে গেছে। আচ্ছা সুমন শুনলো যে আবারও সেই আগের কণ্ঠে সুমনকে ডাকতেছে, সুমন এই সুমন বাইরে আয়, বাইরে আয় বলছি। তো সুমন বললো কি মা কোনো কথা বললো না, চুপচাপ থাকো,
এই এখন সুমনের কিন্তু অনেকটা সাহস, কারণ মা পাশে আছে। মা পাশে থাকলে সারা পৃথিবীর কোনো ভয়ই ওকে স্পর্শ করতে পারবে না। তো সুমন করলো কি, আবার ওই যে দেয়ালের ছিদ্র ইয়াটা যে মানে টিনের ছিদ্রটা দিয়ে বাইরে তাকালো। এইবার সুমন তাকায় দেখে, অবাক হয়ে গেছে, কারণ এই সুমন তাকানো মাত্রই বাড়ি থেকে মহিলাটা বলতেছে, দেখ কাকে নিয়ে আসছি, দেখ তুই তো আসতে চাস না, এই যে দেখ কে আসছে। তো সুমন তাকায় দেখে যে ওই মহিলার পিছনে আর কেউ না, ওর বন্ধু যে রানা আছে, রানা দাঁড়ায় রয়েছে। এইটা দেখা তো সুমন একদম ইয়া হয়ে গেছে। তার মানে কি ওই মহিলা রানার এটাইকে নিয়ে এসে পড়ছে, তার মানে রানা সেই পিশাচের পাল্লায় পড়ে গেল। তো সুমন একদম ইয়া করে আইসা ওর মারে বলতেছে, মা মা এখান থেকে তাকায় দেখো, ওই যে মহিলাটার পিছনে রানাও দাঁড়ায় রয়েছে। ওর মা ওই ছিদ্র, সুমন শুয়ে যাওয়ার পরে ওর মা ওই যে টিনের ছিদ্র দিয়ে তাকায়, কিন্তু বাইরে কিছুই দেখতে পাইতেছে না, কারণ বাইরে তখন ওই যে প্রাইমারি স্কুলের হেড স্যারের যে বারান্দা, তার সামনে লাইটটা জ্বলতেছে, পুরো মাঠটা দেখা যেতেছে, ওয়াশরুমটা দেখা যেতেছে, পিছনে যে ওইখানে ওয়াশরুমটা আছে সেটা দেখা যেতেছে, ঘাসটা দেখা যেতেছে, হ্যাঁ, কিন্তু কোনো মানুষজন কিছুই দেখা যেতেছে না। আর ওই যে ওই স্যারের বারান্দায় একটা কুকুর গুটি গুটি শুটি মেয়েরা শুয়ে রয়েছে। তো এইটা দেখে আর মা বলতেছে, না রে, কেউই তো দেখতে পাইতেছি না। তখন সুমন বললো, মা তুমি তো ডাকটা তো শুনছো। হ্যাঁ ডাক শুনছি ঠিক, কিন্তু মনে হয়েছে যে আসলে ডাকছে, আসলে কি ডাকছে এখন তো একটু কনফিউজ। তোর মা, ও সুমন বললো যে, মা আমার মনে হয় মা কোনো একটা কিছু একটা খারাপ জিনিস ঘুরতেছে। সুমন ইয়া সুমনের মা বললো যে, হ্যাঁ এটা তোর বাবা আমাকে বলছে, তো কালকে আমরা ওই যে এই যে তোর বাবার ওই যে অফিসের হুজুর আছে, সেই হুজুরকে আজকে কথা হয়েছে তোর বাবার সাথে, কালকে সে আমাদের বাসায় আসবে, তো এটা নিয়ে চিন্তা করিস না। তো সেই রাত্রে আর কিছু ঘটলো না। সুমন করলো কি, এই বাকি রাতটা আরাম করে ঘুমায় গেল। তো ঘুমায় গেছে, সকালবেলা উঠে আবার সে ওই যে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা খায় স্কুলে গেছে। স্কুলে যায় সে, আজকে সুমন কিন্তু বেশ তাড়াহুড়া করে স্কুলে গেছে, কারণ সে জানতে চেয়েছে রানা কি আসলেই গতকালকে ওদের বাসার পিছনে আসছে। আজকে রানার সাথে সে বিষয়টা ডিসকাস করার জন্য একদম মোটামুটি রাজি হয়ে আছে, মানে প্ল্যান করে রাখছে। তো যা দেখলো যে রানা ক্লাস শুরু, রানা আসে নাই। তো এরও জিজ্ঞাসা, কিরে রানা আসতেছে না, রানা আসতেছে, রুমন একটু টেনশনের মধ্যে পড়ে গেছে। তার মানে ও মনে মনে ভাবতেছে যে সে রানা কি আবার ওই খারাপ এন্টিটির পাল্লায় পড়ছে কিনা, বা খারাপ জিন বা ওই যে পিশাচ ওইটার পাল্লায় পড়ছে কিনা। এই চিন্তা করে সুমন কিন্তু বেশ একটু কেমন জানি চিন্তিত হয়ে রয়েছে। তো প্রথম ক্লাস শুরু হবে ঠিক ঘন্টা পড়ছে, তখনই রানা একবারে হন্তদন্ত হয়ে ক্লাসের মধ্যে ঢুকছে। আর রানারে দেখা যেন সুমন একবারে হাতের ঈদের চাঁদ পাইছে আর কি, আকাশের চাঁদ পাইছে একদম। রানার তাড়াতাড়ি নিজে কী করছে, পাশে চাইবে রমনটা বললো, এখানে বস সেইখানে বস। তো রানাও সুমনের পাশে বললো, রানা বললো, মার জন্য বাজার করতে যে আজকে দেরি হয়ে গেলো রে, নাহলে আরও আগেই আসতাম। রওনা হয়েছি, তখন মা বললো যে বাজার থেকে ডাইল নিয়ে দিতে হইব। সেই ডাইল নিয়ে বাসায় দিয়া তারপরে আসছি, এই জন্য দোস্ত দেরি হয়ে গেছে। তো সুমন বললো, যাক তুই আসছিস, আমি তো চিন্তায় পড়তে গেছিলাম যে তুই আবার আজকে না আসস কিনা। তো রানা বললো যে, কেন কী হয়েছে রে? সুমন বললো যে, তোর সাথে আমার কিছু গোপন কথা আছে, ফার্স্ট ক্লাসটা শেষ হোক। তো ফার্স্ট ক্লাসটা শেষ ক্লাসটা শেষ হওয়ার পরে সুমন রানারে নিয়ে এই একটু বাইরে বের হয়ে পুরো ঘটনাটা বললো যে, এরকম এরকম কালকে রাত থেকে কেউ আমাকে ডাকতেছে। তো আমি কালকে দেখলাম যে তুইও আসছিস, ওই মহিলা তরে দেখায় বললো যে তরে নিয়ে আসছে। আমি তো দোস্ত ভয় পাই দিতেছি যে এই পিশাচের পাল্লায় পড়লাম নাকি আমরা আবার। রানাও তো ওর কথা শুনে একদম হাইসাই উড়াই দিছে, কী পাগলের মতো কথাবার্তা বলছ, বাদ দে এইসব, মাথা থেকে ঝেড়ে ফেলা। আমার লোকে পিশাচ আসলে পিশাচরে আমি একদম মাটির মধ্যে পুঁতা রাখুম। ধর, একদম সুমন করলো কি, রানা যেন সুমনের কথার কোনো পাত্তাই দিল না, একদম সুমন আর কথাবার্তা সব উড়াই দিল। তো সুমন আর কী করবে, তো নিজে ক্লাস আসলো, ক্লাসে হিসাব বসলো। তো সেদিনকার মতো ওর হয়ে গেল, কি বলে, এই সেদিনকার মতো ক্লাস করে ও আবার বিকালবেলা বাসায় এসে পড়লো। তো সেদিন রাতে কিন্তু আর সাথে কি বলে, ও বাসায় আইসা বিকালে বাসায় আইসা সুমন আইসা নাস্তাটা হাত মুখ ধুয়ে টুয়া পড়ার টেবিলে গেছে যখন, তখন মাগরিবের বেশ কিছুক্ষণ পরে ওই ওদের যে স্কুলে ওর আব্বার অফিসের যে মসজিদের যে ইমাম সাহেব নিয়ে আসছেন। ভদ্রলোক বেশ বয়স, প্রায় 70-এর কাছাকাছি তার বয়স, পাকা দাড়ি পাকা চুল, হ্যাঁ একদম সাদা পোশাক পরেন, সাদা পাঞ্জাবি, সাদা জুব্বায়, লোকটাকে একদম দেবদূতের মতো মনে হয়। হ্যাঁ, মনে হয় যে ফেরেশতা চলে আসছে। তো আইসা সুমনের লোকটা সুমনের টেবিলে বসলো, বৈশা সুমনের ছোটো ভাই সুমনের সাথে কথা বললো, ওর আব্বা আছে ঘরের ভিতরে, ওর আব্বা আসছে। তো লোকটা আইসা করলো কি, সুমনেরকে বললো যে, বাবা তুমি আমার সামনে বসো।
তো সুমন যখন সামনে সুমনকে বললো যে তুমি অজু করে আসো। তো সুমন অজু করে আসলো। অজু করে আসার পরে লোকটা সুমনের হাত ধরে বললো যে তুমি আমার সামনে বসো। ওকে সামনে বসায় লোকটা ওকে সুমনকে সামনে বসায় তার সুমনের ডান হাত এবং বাম হাত দুই হাতে নিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ একদম চুপচাপ বসে রইল। এবং সুমনের কেউ বললো যে তুমিও চোখ বন্ধ করে তুমি তোমার নাভিটার দিকে ইয়া করো, মনোযোগ দাও। তো এই সুমন কী করলো, এরকম আজব কথা সে কখনোই শুনে নাই। তো সুমন কী করলো, তখন ওই যে লোক যেহেতু বলছে তখন চোখ বন্ধ করে তার নাভির দিকে মনোযোগ দিয়ে রইল। তো অনেকক্ষণ পরে প্রায় মিনিট 5 পরে লোকটা চোখ খুলা সুমনের হাত ছেড়ে দিয়া বললো আর ওর বাবার দিকে তাকায় বললো যে শুনেন, আপনাদের ধারণাই ঠিক, একটা খারাপ কিছু সুমনের করছে, কি বলে আচর করছে। তো এখনও ভয়ের কিছু নাই। তো আমার ঠিক মতো এই সময়ই আমাকে ডাকছেন। তো দেখেন, তো সুমন তখন ওই হুজুর বললো যে বাবা ঘটনাটা কী বলো তো, কীভাবে কী হয়েছিল। তো সুমন বাবারে যা বলছিল ওইভাবে ওদের ওই খেলার যাওয়া এবং ওইখান থেকে ফেরত আসার সমস্ত ঘটনাটা হুজুরকে খুইলা বললো। তো হুজুরকে খুইলা বলার পরে হুজুর বললো যে ঠিক আছে, ভয়ের কিছু নাই। ওর ওর বাবাকে বললো 1 গ্লাস পানি আনেন। তো ওর বাবা 1 গ্লাস পানি আনলো। সেটা পানি পইরা সুমনকে কী করলো, লোকটা ওই যে অর্ধেক পানিটা খাওয়াইলো এবং বাকি অর্ধেক পানি ওদের ঘরের বাড়ির চারোপাশে পানিটা ছিটাই দিল, দরজা জানলা বিছানায় যেখানে যেখানে পারে। ওই যে পিছনের টিনের চালে, টিনের সমস্ত মধ্যে পানি শেষ হয়ে যাচ্ছে, আবার পানি ভরে নিতেছে ওইটার মধ্যে হুজুর। তো এরকম করে করে পুরা করলো, বাড়িটারি পানি দিয়ে ছিটা গেলো। এবং সুমন একটা পকেট থেকে একটা তাবিজ বের করে সুমনের কী বলে গলায় পরাই দিয়ে বললো যে এইটা গলা থেকে খুলবা না, এইটা আপাতত 7 দিন তোমার সাথে থাকতেই হবে। তো সুমন কিন্তু এইসব তাবিজ কখনো বিশ্বাস করে না, কিন্তু এখন হুজুর দিচ্ছে, ওর বাবা ওই করছে। তারপরে কী করলো, আর গলা থেকে খুললো না, ছোটো তাবিজ গলায় থাকলো, অসুবিধা কী, কালো কাইতানের মধ্যে। তো তখন ওই যে ওর বাবা কী করলো, যে বললো যে হ্যাঁ পর বাবা, উনি নাই। তো তাবিজটা পরার পরে সুমনের কিন্তু শরীরটা হঠাৎ করেই যেন হালকা হয়ে গেল। এতক্ষণ কিন্তু গত যে ফুটবল খেলার দিন থেকে আসার পর থেকে ওর শরীরটা কেমন একটা ভারী ভারী হয়েছিল, কিন্তু তাবিজটা পরার পর আর পানিটা খাওয়ার পর শরীরটা যেন একদম আচানকই একবারে হালকা হয়ে গেছে। তো সুমন কী করলো, ওই ওর বিছানায় যায় বসলো। তো আর ওর মা তখন ঘরের ভিতর থেকে চা বিস্কুট পাঠাইছে। তো চা বিস্কুট টাস্কুট খায়া হুজুর কী করলো, ঘর থেকে চলে গেল এবং সুমনের বাবাকে বললো যে এই 7টা দিন খুবই নজরে নজরে রাখতে হবে এবং চোখে চোখে রাখতে হবে এবং দেখতে হবে যে কোথাও যেন না যায়। এবং আরেকটা কাজ করবেন যে এই 7 দিন ঘরের ভিতরে কোনো মাছ ভাজবেন না, কোনো মাছ ভাজা পোড়া এগুলো যেন ঘরের ভিতরে নয়, নর্মাল তরকারি খাবেন। আর সন্ধ্যার পরে এই আপনার এই রান্নাঘরের মধ্যে রান্না না করার চেষ্টা করবেন। আর হলো ওই যে বিশেষ করে ওই যে ভাত তরকারি এগুলো রান্নার কথা বলতেছি, দিনেই রান্না করে নেবেন। আর এগুলো যদি গরম করতে হয় তাহলে ঘরের ভিতরে গরম করবেন, এই বাইরে বারান্দায় যাবেন, রান্নাঘরে গরম করবেন না। তো ওদের রান্নাঘরটা কিন্তু ওদের ঘর থেকে ওই যে সামনেই আর কি, একটু 2 স্টেপ গেলেই, দরজা দেওয়া বের হইলে 2 স্টেপ পরেই মানে রান্নাঘর। এই তো সুমনের আম্মা বললো ঠিক আছে। তো তারপর হুজুর বিদায় হয়ে গেল। তো সুমন আর সেই রাতে কিন্তু সুমনের সাথে আর কিছুই ঘটলো না, একদম স্বাভাবিক এবং বেশ আরাম। 2 দিন পরে সুমন একেবারে আরাম করে ঘুমাইছে। তো একদম সকালে ওইটা একদম ফ্রেশ ঝরঝরা হয়ে উঠছে। তারপর অন্য দিনের চেয়েও ওর মধ্যে একদম খুব চাঞ্চল্য একটা ভাব দেখা যায়। ওর বাবাও একটু নিশ্চিন্ত হলো যে যাক, ছেলেটার সমস্যাটা মনে হয় কাইটা উঠতেছে। তো তারপর সুমন রেডি হয়ে স্কুলে গেছে। আজকে স্কুলে যায় সুমন দেখে কি রানা আসে নাই। তো অনেকক্ষণ রানার জন্য অপেক্ষা করলো গতকালকের মতো, ভাবলো যে শেষ মুহূর্তে হয়তো আইসা উপস্থিত হবে, কিন্তু দেখলো যে শেষ মুহূর্তে ক্লাস শুরু হয়ে গেলো, 1টা ক্লাস গেল, 2টা ক্লাস গেল। রানাদের আশেপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেও সুমন রানার সম্বন্ধে কোনো তথ্য ওরা কিন্তু বলতে পারলো না যে রানা কেন স্কুলে আসে নাই বা রানা কোথাও গেছে কিনা। তো কোনো তথ্যই কিন্তু সুমন তাদের কাছে পাইলো না। তো সেদিনকার মতো ক্লাস শেষ হয়ে গেলো, সুমন আবার বাসায় চলে আসলো। বাসায় এসা হাত মুখ ধুয়ে আবার যে নিত্য যে রকম কাজ করে, এবং সেই রাতেও কিন্তু করলো কি বলে যে বেশ আরাম কইরা সুমন ঘুমাই গেছে এবং ঘুমায় ওর সাথে কোনো কিছুই ঘটে নাই এবং কেউ ওকে জ্বালায়ও নাই, বাড়ি থেকে ডাকেও নাই। হ্যাঁ, আবার যেন সুমন এটা কিন্তু ভুলতেই বসছে এরকম একরকম। পরের দিন সকালে আবার ঘুম থেকে ওইটা আবার সেই রুটিন মাফিক কাজ, স্কুলে যায়। কিন্তু সুমন দেখলো যে আজকেও কিন্তু রানা স্কুলে আসে নাই এবং স্কুলে আসে নাই।
তো এমন মধ্যে একটা ক্লাস গেছে পরেই ওই দেখলো যে সুমনের কী বলে রানার মা এবং বাবা দুইজনেই স্কুলের মধ্যে আসছে এবং স্কুলের মধ্যে আইসা ওদের ক্লাসের দরজায় দাঁড়াইছে। তো ওদের স্যার তখন ওদের বজলু স্যার ছিল, অঙ্ক স্যার, সেই বজলু স্যার তাকে বললো কী ব্যাপার, আপনার ছেলে কই, ছেলে তো আসে নাই। তো রানার মা বাবা দুজনেই একদম তো রানার মা কাঁদতে কাঁদতে রুমের ভিতরে ঢুকছে, স্যার রানাকে তো কালকে থেকে পাচ্ছি না খুঁজে। তো ওর বজলু স্যার বললো রানাকে পাচ্ছেন না মানে, রানা আবার কই যাবো, ও না এত কোথাও যাওয়ার মতো ছেলে না। তোর ওর মা বললো হ্যাঁ আমি তো তাই বলি, সব জায়গায় তখন স্যার বললো, বজলু স্যার বললো দেখেন কোনো আত্মীয় স্বজনের বাসায় হয়তো গেছে, তো বা বকা দিচ্ছেন হয়তো এই জন্য মন খারাপ করেছে। রানার মা এবং বাবা দুজনেই বললো না আমরা ওর ছেলের বকি নেই বা কোনো রকমের আমাদের ছেলের সাথে কোনো রকমের ঝগড়াঝাটিও হয় নাই। হ্যাঁ ছেলে কই যাবো, কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে শুইলো, আর পরশু দিন ঘরের মধ্যে শুইলো, কালকে দেখি ঘরের মধ্যে ছেলে নাই। তো ভাবলাম যে সকালে ওইটা কোথাও গেছে, কিন্তু সারাদিন যে কালকে রাতও আসলো, কালকে রাতেও ফিরে নেয়। তো এর জন্যই আমরা স্কুলে আসছি, যে স্কুলে বন্ধু বান্ধবরা কেউ জানে না। তো বন্ধু স্যার তখন ওই যে ইয়াদের দিকে সুমনদের দিকে তাকায় বললো এই তোরা কি জানিস যে রানা কোথাও গেছে বা তোদের কাছে বলছে কি, সবাই বললো যে না, আমরা তো স্যার অবাক হয়ে আছি যে রানা কেন আসে না, বা রানার কি কোনো অসুখ টসুখ হইলো কিনা, জ্বর টর হইলো কিনা, এই চিন্তা করতেছিলাম। তো দেখা গেলো যে রানা যে মিসিং, এই খবরটা এক কান দুই কান হইতে হইতে কী করলো, একদম এই হেড স্যারের কাছে গেলো। তো হেড স্যার তখন বললো যে আশ্চর্য একটা বিষয়, তো রানা কই যাইব হঠাৎ করে। তো তো হেড স্যার তখন ওই রানার বাবারে বললো যে ঠিক আছে আপনারা যান, আমরাও খোঁজ খবর করি, স্কুলের তো একটা দায়িত্ব আছে। তো স্কুলের যে একটা মাইক আছে, তো ওই মাইকের মধ্যে তখন ওই যে বললো যে রানাকে, এই রানা নামে একটি ছেলেকে পাওয়া যাচ্ছে না, রানার বন্ধু বান্ধব অথবা কেউ যদি এই রানার সম্বন্ধে কোনো তথ্য জানো তো সেটা এসে হেড স্যারকে জানো। এই তো স্কুলের ছাত্রদের উদ্দেশ্যে ওই মাইকটায় মাঝে মাঝে ঘোষণা দেয়। তো এরকম একটা ঘোষণা হইলো কিছুক্ষণ পরেই। তো দেখা গেল যে বিকাল পর্যন্ত যাও কেউ কোনো রানার সম্বন্ধে হেড স্যারকে কোনো তথ্য দিতে পারলো না। তো পরের দিন পরের দিন আবার ওদের শুক্রবার ছিল। তো শুক্রবার ছিল, তো সেদিন সকালবেলা ওইটা সুমন বেশ চিন্তিত যে কি করবে, রানা কই গেল, এইসব চিন্তা করতেছে। তো এরকম সময় ওদের রানার মা বাবা ওদের বাসায় আসছে। আইসা তো একদম কাউ মাউ কান্নাকাটি শুরু করছে একদম। তো রানার সুমনের বাবাও ছিল বাসায়, সব শুনলো, শুনে তো বলতেছে, এই সুমনের বাবা বলতেছে আপনারা এক কাজ করেন, আর দেরি করা ঠিক হবে না, 3 দিন হয়ে গেছে, পুলিশ কমপ্লেন করেন। তো রানার বাবা মা বললো যে আমরা তো দেখেন আমরা তো পুলিশ টুলিশ এগুলি তো কখনো করি নাই, হ্যাঁ আমাদের পরিচিতও নাই। তো ওরা সুমনের বললো কী বলে, এই সুমনের বাবা বললো যে অসুবিধা নেই, আপনি এক কাজ করেন, চলেন আমার সাথে যান, ওসি সাহেব আমার পরিচিত, তো আমি যে ওসি সাহেবকে বলে দিতেছি, যেহেতু সুমনের আব্বাও সরকারি কর্মকর্তা এবং ওই যে পুলিশরাও সরকারি কর্মকর্তা, তো তাদের মধ্যে কিন্তু সরকারি কর্মকর্তার মধ্যে যে পরস্পরের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে। তো সুমনের আব্বা কী করলো, রানার মা বাবাকে নিয়ে যায় ওই থানার মধ্যে একটা সাধারণ ডায়েরি করাইলো আর কি, জিডি করায় উল্লেখ করলো সমস্ত কিছু, ওরা যে খেলতে গেছিলো, এই করছিল, সব কিছুই সুমনও গেছে থানায় এবং সব কিছু A to Z দিয়ে একটা করলো। এবং পুলিশ তখন বললো যে ঠিক আছে আমরাও খোঁজ খবর লাগাইতেছি, যে পার্শ্ববর্তী থানাতেও খবর পাঠাইতেছি, এরকম আপনি এক কাজ করেন, রানার একটা ছবি না আমাদেরকে দিয়ে যায়। তো রানার একটা বাবা বললো যে ঠিক আছে দিয়ে যাবো। তো সেখানে থানা থেকে করে ফেললো, কি বলে যে সুমন আবার বাসায় চলে আসলো, রানার বাবা মা চলে গেলো ওদের বাসায়। তো সারাটা দিনই কেমন জানি একটা অস্থিরতার মধ্যে কাটলো। তো সেদিন জুম্মার বার ছিল, তো ওরা নামাজ টামাজ করে আইসা খাওয়া দাওয়া করে সুমন একটু দুপুরবেলা দিবানিদ্রা দিল, কিন্তু ঘুমানোর পরে সে স্বপ্ন দেখতেছে যেন রানা যেন ওকে ঘুমের মধ্যে বলতেছে যে সুমন আমার বাঁচা, আমাকে বাঁচা, সুমন আমাকে বাঁচা, আমার অনেক বড় বিপদ বন্ধু, আমার অনেক বড় বিপদ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তো এরকম সুমন একটা ধপধপ এত জীবন্ত স্বপ্ন, সুমন একটা লাফায় উঠছে। তো লাফায় উঠে সে করলো কি, এই ওর মা ওর মা আর মাকে যা বললো যে মা আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, এই রানার যেন অনেক বিপদ, রানা যেন বলতেছে যে ওকে কী বলে, এই ওকে বাঁচাইতে, ওর অনেক বড় বিপদ। ওর মা বললো যে তুমি রানারে নিয়ে বেশি চিন্তা করতেছো, এর জন্য এই ধরনের এলোমেলো স্বপ্ন দেখতেছো, যাও
পড়াশোনা করো, রানা ভালো আছে নিশ্চয়ই, কোথাও গেছে দেখবা যে চলে আসবে ইনশাল্লাহ, কোনো বিপদ হবে না রানার। তো ওর মার কথা শুনে কিন্তু সুমন বলল যে ঠিক, কিন্তু আশ্বস্ত হইতে পারলো না, তার মা আর কি করারই বা আছে ওর। তখন নিজের আইসা আবার হাত মুখ দিয়ে টুয়ে সন্ধ্যা হয়ে গেছে, নামাজ টামাজ পড়া ও আবার পড়তে বসলো। তো পরে তো রাত্রেবেলা সুমনের বাবা তো অফিস থেকে সন্ধ্যা 7টার দিকে আসে, সে আইসা ইয়া করলো যে সুমনকে খবর দিল যে ওসি সাহেবের সাথে কথা হয়েছে এর মধ্যে, সুমন ইয়ারে কিন্তু পাওয়া যায়নি, কিন্তু বলে রানাকে কিন্তু এখনও পাওয়া যায়নি। ছেলেটা যে হঠাৎ করে কই গেল, তো সেটা তো তখন সুমন ওর বাবার বললো, বাবা আমার মনে হইতেছে ওই যে পিশাচটা আছে, পিশাচটা রানাকে নিয়ে গেছে। আমি তোমাদেরকে মাকে বলছি তো যে রানা ওই পিশাচটার পিছনে আমি রানাকে দেখছি। ওর মা বললো, তুই যেদিন দেখছিস তারপরের দিন তো রানা স্কুলে আইসে না? সুমন বললো যে হ্যাঁ মা ঠিকই তো, স্কুলে তো আসছে। কয় তাইলে তুই ভুল চিন্তা ভাবনা করতেছিস, পিশাচের ক্ষমতা নাই মানুষকে নিয়ে যাওয়া। তখন ওই সুমনের বাবা বলতেছে, আরে তুমি আবার উল্টাপাল্টা কথা বলতেছো, ওর কথায় পিশাচের ক্ষমতা আছে নিয়ে যাওয়ার, অনেক মানুষকে গায়েব করে ফেলে পিশাচ বা ওই যে তোমার জিন। মাঝে মাঝে শুনো না জিনরা মানুষকে নিয়ে গেছে, খারাপ জিনরা এইসব কাজ করে, ভালো জিনরা এগুলো করে না। তো ওর এইরকম ফ্যামিলি টুকটাক কথাবার্তা চলতেছিল। তারপর সুমনের মা বললো যে দেখো তুমি ছেলেটার জন্য কিছু একটা করো, কারণ ছেলেটা অনেক ভালো, আমার বাসায় আসছে, কত ওরে আমি করছি, এইটা ওইটা খাওয়াইছি। তো ওর বাবা সুমনের বাবা বললো যে তুমি চিন্তা করো না, আমি নিজ থেকেই, তোমার বলতে হবে না, আমি নিজ থেকেই যতটা করার করবো। আমি ওসি সাহেবকে আজকেও ভালো করে বলছি যে আপনি একটু ভালো করে খোঁজখবর করেন যাতে ছেলেটাকে পাওয়া যায়। তো সেই দিন রাত্রবেলা খাওয়া দাওয়া করে সুমন আবার শুয়ে শুয়ে চিন্তা করতেছে রানার কথা। তো রানা সুমনের মধ্যে কিন্তু এই ধারণাটা একদম মানে একদম বসে গেছে, সে ধরেই নিছে যে ওই পিশাচটা রানাকে নিয়ে গেছে। এবং পিশাচটা নিয়ে যাওয়ার পরে এই নিশ্চয়ই ওই পিশাচটা রানাকে দিয়া কিছু খারাপ কাজ করেছে, অথবা ওই সুমনকে যেভাবে পিশাচটা ডাকে সেভাবে রানাকেও ডাকছিল। রানা ওই ওই পিশাচের ইয়াতে মানে লোভে পেরা ওই যে কিন্তু ওই যে কী বলে ডাকে, হয়তো ওই যে হাতে কি একটা জিনিস দেবে সেটার লোভে ও হয়তো ঘর থেকে বের হয়েছে, তার পিশাচটা তখনই হয়তো ওরে নিয়ে গেছে। তো সুমনের কিন্তু এই চিন্তাটাই করতে করতে সে তখন সুমন বললো যে একবার যদি রানাকে দেখতে পাইতাম তাইলে কিন্তু করতাম। হঠাৎ করে সুমনের মাথায় একটা বুদ্ধি আসলো, আরে আমার গলায় যে তাবিজটা আছে এই তাবিজটা যদি খুইলা আমি শুই, তাইলেই কিন্তু আমি ওই পিশাচটা আবার আইসা আমাকে ডাকতে পারে, তাহলে তখনই তো পিশাচটার কাছে জানতে পারলাম যে রানাকে নিছে কি নিছে না। তো যেই চিন্তা সেই কাজ, সুমন করলো কি ওর গলার তাবিজটা খুলে ফেললো। তাবিজটা খুইলা বিছানার পাশের যে তোষকটাকে উঠায় তোষকের নিচে রাখলো এবং সে শুয়া ঘুমায় গেল। তো এবং ঘুমায় গেছে কখন হঠাৎ করে সুমনের ঠিক তার মনে হলো ঘুমের মধ্যে যে ওর জানালার মধ্যে টক 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 3টা শব্দ এলো। ওই যে এর আগের যেমন হচ্ছে দরজায়, কিন্তু আজকে একটা জানালার মধ্যে। তো তারপরে এই যে যা টিনের মধ্যে হাত দিয়ে টান দেওয়ার শব্দ, কর কর করে 3টা শব্দ, একবার এদিকে গেল ঘর করে ওদিকে গেল, আবার ওদিক থেকে ঘর করে ফিরত আসলো, আবার ওদিক থেকে আইসা অর্ধেকটা আইসা জানলার কাছে থামলো এবং তারপরেই বললো, সুমন এই সুমন বাইরে আয়, তোর এই জিনিসটা নে তুই, সুমন আয় আয় বাইরে আয়। এইবার গলাটা কিন্তু সুমনের পরিচিত। সুমন দেখলো যে রানা ওকে ডাকতেছে, একদম ও ধরপর হয়ে বিছানায় উঠছে, বিছানায় উঠেই কী করলো, এক মুহূর্তে দেরি না করে ও কী করলো, ওই যে টিনের যে ছিদ্রটা আছে সেটা বাইরে তাকিয়েছে। বাইরে তাকায় দেখে যে ওই ওদের যে ওই গাছটার নিচে, মাঠের যে গাছটা, ওই গাছটার নিচে রানা দাঁড়ায় দিচ্ছে এবং রানার পিছনে ওই মহিলা দাঁড়ায় দিচ্ছে এবং ওই মহিলার হাতে কিন্তু ওই আলোটা। এবং রানা বলতেছে, দোস্ত বাইরে আয় তাড়াতাড়ি আয়, আরে আমরা যে জিনিস পাইছি তুই তোর জন্য এটা কমপ্লিট হইতেছে না, তুই বাইরে আয়। তখন সুমন ভিতরে বসে বলতেছে, তুই রানা তুই কই আসলি, তোর বাপ মা খুঁজতেছে। ওর ওই রানা বলতেছে যে আমি আছি, আমি ভালো আছি, আমার নিয়ে চিন্তা করতে পারে না, তুই বাইরে আয় তাড়াতাড়ি আয়। তারপরে সবাই একে একে বাপ্পি, তপন যারা আছে, হ্যাঁ ফিরোজ, সবাইকেই কিন্তু আমরা রেখে নিব, তুই আয় আয় তাড়াতাড়ি আয়, অনেক অনেক জরুরি কথা আছে তোর সাথে। সুমন বললো যে তোর পিছনে তাকা, ওই পিশাচটা দেখছস? তো ওই রানা বলতেছে, আরে এটা পিশাচ না, এটা খুব ভালো একটা জিনিস, তুই আয় না, বাইরে আসলে বুঝবি। রানা বললো যে সুমন বলতেছে, না তুই যত ডাকস আমি বাইরে আসবো না। তখন রানা হঠাৎ করে রানার চোখ দুইটার মধ্যে যেই একটা অশান্ত ভাব চলে আসে এবং সে যেন মুহূর্তের মধ্যে রাগে একটা রুদ্রমূর্তি হয়ে গেল। এবং তখন সুমনটা বলতেছে, আয় না বাইরে, যদি বাইরে না আসস তাহলে একটা ঘাট ধরে তোরে বাইরে বের করে নিয়ে আসুন, তোরা ডাকতেছি এত ভালো করে বলতেছি, তুই আমার কথা শুনিস না, ভিতরে তুই বাইরে আসতেছিস না কেন, কত বড় সাহস তোর,
তোরা ডাকতেছি না, আয়। আর ওই যে মহিলা কিন্তু সুমন তাকায় দেখতেছে যে মহিলা মিটিমিটি করে হাসতেছে রানার পিছনে দাঁড়ায়া, এবং তার চোখের কেমন একটা ভয়ঙ্কর দৃষ্টিতে সে তাকায় হাসি হাসি মুখ করে এই ইয়ার দিকেই তাকায় রয়েছে, সুমনের যে ছিদ্র দিয়ে কথা করতেছে যেন ছিদ্রটা দিয়ে দিকেই তাকায় রয়েছে। তো রানা তখন সুমন বললো যে দেখ রানা, তুই যাই চিৎকার করছ না কেন আমি ইয়া করবো না, কী কয় তোর ওই বাইরে আসবো না। এইটা শুই না রানা এমন রাগ হইছে, এক করলো কি যে হাতে এদিক ওদিক তাকায় দেখলো যে মাটিতে যে ইয়া পরে রয়েছে ইটের টুকরা, সেটা নিয়ে তুই একটা ধাম করে একদম ওর চালনা বরাবর উড়ায় মারলো। তো উড়ায় মারার পরে এই সুমন একদম ভয় পায়, মা গো বাবা গোকে একটা চিৎকার দিয়া পিছাই গেছে। আর ঠিকই তোর ওর আব্বা আম্মা উঠে গেছে, উঠে যা বললো যে কিরে কী হয়েছে কী হয়েছে, আর ওর বাবাও কিন্তু শব্দটা শুনতে পাইছে আর কি। সে বললো কিসের শব্দ এলো রে, কিসের শব্দ এলো। তখন ওই সুমন কিন্তু একদম বিছানায় স্তব্ধ হয়ে বসে রয়েছে, মানে ওর আর কিছু বলারই ক্ষমতা নাই। তোর বাবা এই শোকে যখন ঝাঁকাইলো তখন আর কি সংকিত ফিরা পাইলো আর কি। সুমন সুমন বলতেছে যে বাবা রানা আসছিল বাইরে, রানা আমাকে ডাকতেছে বাইরে থেকে, আর ওই পিছনে রানার পিছনে পিশাচটা দাঁড়ায় রয়েছে, আমি তোমাকে বলছি না যে এই পিশাচটা। তখন ইয়া বললো কি বলে, সুমনের বাবা বলতেছে তুই কি গলা থেকে তাবিজ খুলে ফেলছিস, এই বলেই সুমনের যে শার্ট পরা আছে শার্টটা সরাই দেখলো যে তোর তাবিজ কোথায়। তো সুমন বললো যে এই বিছনার নিচে রাখছি তোর। তখন ওই সুমনের বাবা তাড়াতাড়ি তাবিজটা নিয়ে আবার সুমনের গলায় দিয়া বললো খবরদার তুই আর কখনোই কিন্তু এই তাবিজ খুলবি না গলা থেকে, এটা আমার কিন্তু আদেশ তোর প্রতি। তো সুমন বললো যে ঠিক আছে খুলবো না বাবা, আজকে খুললি কেন তুই, এটা তোর কত বড় সাহস তুই এটা খুলে ফেলছিস। বাবা এই জিনিসটা দেখার জন্য আমি তো এই যে তাবিজটা খুলছি, কারণ আমার বদ্ধমূল ধারণা ছিল যে সুমনকে ওই পিশাচ নিয়ে গেছে, এবং আমি এখন এটা কনফার্ম যে ওই পিশাচটা সুমনকে নিয়ে গেছে, এবং একে একেও আমাদের সব বন্ধু বান্ধবদেরকে এইভাবে নিয়ে যাবে, এবং আমাকে এসছে এখন ডাকতে, সবাইকে সতর্ক করতে হবে। বাবা বাপি তপন ফিরোজ যারা আমার বন্ধু বান্ধব আছে সবাইকে, দুই টিমের মধ্যে যারা ছিল সবাইকে বলে দিতে হবে স্কুলে যায় যে কেউ যেন এরকম ডাক শুনলে না বের হয়। তো এইটা ওর বাবা শুনে বললো যে হ্যাঁ এটা একটা ভালো কথা বলছিস, ঠিক আছে সকাল হোক। তখন তখন ভোর হইতে অবশ্য বেশি দেরি ছিল না, একটু পরেই আজান হয়েছে। তো সকালবেলা সুমন আবার ঘুমাই গেছে, ঘুমানোর পরে সুমন কিন্তু আর স্কুলে গেল না সেদিন, একদম ওর শরীরটা কেমন একটা জ্বর জ্বর ভাব চলে আসছে। তো ওর বাবা কী করলো, ওসি সাহেবকে বললো যে অফিসে গেল, অফিসে যায় ওসি সাহেবকে বললো যে বিকালে ওদের বাসায় আসতে। তো ওসি সাহেব যথারীতি ওদের বাসায় আসলো, বাসায় আসার পরে ইয়া করলো কী কয় এই সুমনের বাবা ওসি সাহেবকে একে একে সবগুলি ঘটনা কইলা বললো, এবং ওই পিশাচকে দেখা, তারপর পিশাচের সাথে ঘটনা, সুমনকে এসে যে ডাকে, এই ধরনের ঘটনা সব কিছু শুই না কিন্তু সুমন ওসি সাহেব বেশ অবাক হলো, কয় কী বলেন, এটা তো একটা পুরো ভৌতিক ঘটনা। সুমন বলতেছে যে হ্যাঁ আঙ্কেল এটা ভৌতিক ঘটনার মধ্যে আমিও বিশ্বাস করি না, কিন্তু গলা তাবিজটা খুলে যদি ঘুমাই তাহলেই কিন্তু আইসা ডাকে, এবং এটার হাত থেকে আমাদেরকে বাঁচান, আমার বন্ধুকে বাঁচান, আমি নিশ্চিত যে ওই পিশাচটা আমার বন্ধুকে নিয়ে গেছে। তো তখন সুমনের বাবা বললো আর আরেকটা কথা বলি আঙ্কেল, আমার একে একে কিন্তু সব বন্ধুদেরকে এই পিশাচ নিয়ে যাবে, আপনি আমার বন্ধুদেরকে বাঁচান। তখন সব শুনে সুমনের কী বলে ওসি সাহেব বললো যে ঠিক আছে আমি এক কাজ করি, তোমার স্কুলের টিচারে দিয়ে সব স্টুডেন্টদের বাবা মাকে কালকে স্কুলে আসতে বলি, কালকে স্কুলে আসো, সবাইকে বলে দিব যেন সবাই এরকম না করে, কী বলে ঘরের বাইরে না যায় কেউ ডাকলে। তো ঠিক আছে, যেই চিন্তা সেই কাজ। পরের দিন ওসি সাহেব সকালে ওদের স্কুলে এলো, সুমনও স্কুলে গেছে, এবং ওদের হেড স্যারের সাথে কথা বললে হেড স্যারকে নিয়ে ওদের ক্লাসে আসে, এবং যারা যারা খেলতে গেছিলো তাদের উদ্দেশ্যে বললো যে দেখো তোমার এক বন্ধুকে কিন্তু খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে, যদি কেউ অচেনা লোক অপরিচিত লোক তোমাদেরকে ডাকে তাহলে তার সাথে যাবা না, কোনো কিছু লোভ দেখায় সেগুলো নিবা না, অপরিচিত কারো কিছু দেওয়া খাবা না। আর হলো রাতের বেলা যদি তোমাদের ঘরের বাইরে সাথে কেউ তোমাদের নাম ধরে ডাকে অবশ্যই তোমরা ঘরের বাইরে যাবা না। এটা কিন্তু একদম পরিষ্কারভাবে বললাম, এবং যেই স্টুডেন্টদেরকে বললো যে তো কালকে তোমার বাবা মাদেরকেও আমরা এটা ডেকে বলে দিব যেন তোমাদের প্রতি বিশেষ খেয়াল রাখে, সবাই কালকে তার গার্জিয়ানদেরকে নিয়ে স্কুলে আসবা। তো এই বলে ওসি সাহেব চলে গেলো। পরের দিন সবাই যার যার গার্জিয়ানদেরকে নিয়ে আসছে, এবং গার্জিয়ানদেরকে নিয়ে আসছে, শুধু বাপ্পি আসে নাই। তো সুমন বললো যে বাপ্পি কোথায়, বাপ্পি কোথায়। তো দেখে যে বাপ্পি নাই, তো কেউ বাপ্পির পাশে বললো। তখন ওই যে ওসি সাহেব দিকে তাকায় সুমন বলতেছে আঙ্কেল আমার মনে হয় বাপ্পিকেও নিয়ে গেছে। তো বললো যে ওসি সাহেব বললো যে কালকে ও ক্লাসে ছিল না। তখন সুমন বললো যে হ্যাঁ ছিল তো। তাহলে আমি তো ওকে সতর্ক করছি, ও কি ঘরের বাইরে বেরিয়েছিল, সেটা তো বলতে পারছি না। ঠিক আছে দাঁড়াও দেখতেছি ঘটনা কী হয়েছে। তো করলো হচ্ছে কী বলে এই ওসি সাহেব যে যারা যে স্টুডেন্টদের বাবা মা আসছিলো তাদেরকে একদম ভালো করে
বোঝায় বললো, স্কুলের হেড স্যারও বোঝায় বললো। সব কিছু শুনে বাবা মারা চলে যাওয়ার পর ওসি সাহেব বললো কি সুমনকে নিয়ে আর ওদের আরও দুজন বন্ধুকে নিয়ে ওরা কী করলো, বাপ্পি তপনকে নিয়ে আর কি, ওরা কী করলো যে ইয়া 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 বাপ্পি তপন মরে আরেকটা ছেলে এবং তপন ওদেরকে নিয়ে, সুমন এবং তপনকে নিয়ে কী করলো, ওই যে বাপ্পির বাসায় দিকে রওনা হলো। তো বাপ্পির বাসায় দিয়ে গিয়ে যায় অবশ্য দেখে যে এই বাপ্পির বাবা, তো ওরা তো ওই যে গ্রামের মানুষ, তো ওই যে মুরগির উঠানের মধ্যে মুরগির খোপের মধ্যে জানে কি আলকাতরা দিচ্ছে আর কি, মুরগির খোপের মধ্যে রঙের পরিবর্তে আলকাতরা যেতে তার হাতের মধ্যে আলকা। তো ওসি সাহেবকে দেখে সে কিন্তু একটা বেশ একটা ঘাবড়ায় গেছে এবং দৌড়ায় এসে বলতেছে যে স্যার কী হয়েছে কী হয়েছে। তো ওসি সাহেব বললো যে আপনার ছেলে কোথায়। তো ওর বাবা তো হঠাৎ করে বললো যে ছেলে, ওর বাবা যেন একটা আরও ঘাবড়ে গেছে, আমার ছেলে কীভাবে ওই স্যার কিছু করছে, এরকম কিছু করছে। ওসি সাহেব বললো না 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 এরকম কিছু করে না, কিন্তু আমি জানতে চাইছি আপনার ছেলে কোথায়। তো ও বললো যে, ওর বাবা বললো যে ছিলই তো, কালকে রাতে তো দেখলাম, কিন্তু সকালে ওইটা তো দেখি নাই। তো নিশ্চয়ই ইয়াতে গেছে মনে হয়, বিলে টিলে গেছে মাছ টাছ মারতে। কয় এখন বাজে কয়টা দেখেন তো। কয় এখন তো 12টা বাজে। কয় তাহলে 12টা বাজলে কি আপনার ছেলে বিলে সেই সকালে গেলে বিলে 12টা পর্যন্ত থাকে? কেউ না, ভোরে গেলে 8টার মধ্যে 9টার মধ্যেই চলে আসে। হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু ছেলেটা কই গেল। মানে তাই ওরা বুঝলো যে ওই যে যে বাপি যে মিসিং, এইটা কিন্তু ওই যে ওর বাবা মাও জানে না বা তারা এখনও খেয়াল করে নেই। আসলে গ্রাম দেশে এরকমই হয়, বাবা মারা সন্তানদের প্রতি একটু বেখেয়াল থাকে। মানে সন্তান তো আছেই, এই চিন্তাই ধরে নেয় তারা যে এরকম কিছু একটা ঘটতে পারে সন্তানদের সাথে, এরকম কোনো মানে তাদের কিন্তু এরকম কোনো চিন্তাভাবনাও থাকে না আর কি। তো সুমন তো তখন ওই ওসি সাহেবের দিকে তাকায় বললো, আঙ্কেল আমার কাছে কিন্তু সন্দেহ লাগতেছে এবং আমার কাছে কেমন ভয় ভয় লাগতেছে। তো ওসি সাহেব বললো যে ঠিক আছে, রানার বাবারে বললো যে কে বাপ্পির বাবারে যে আপনার ছেলে বাসায় আসলে অবশ্যই আমাকে থানাতে জানাবেন, আর যদি না আসে তাহলে কালকে সকালেও অবশ্য আমাকে ওই জায়গা জানাবেন যে আপনার ছেলে আসে নাই। আরেকটা কাজ করবেন যে এই আপনার আত্মীয় স্বজন যারা যেখানে আছে সব জায়গায় খুব ভালো করে খোঁজ নেন। তো খোঁজ নিয়ে দেখবেন যে আপনার ছেলে কোথায় আছে, যদি পাওয়া যায় তাহলে অবশ্যই থানায় আসবেন। তো ঠিক আছে, তারপরে ওরা কী করলো, এই সুমনের আব্বাও কিন্তু ওই যে ওদের সাথে আছে। তো সবাইকে নিয়ে আবার ওসি সাহেব সুমনদের বাসায় আসলো। সুমনদের বাসায় আইসা আবার একটু চাটা খাওয়া হলো সুমনের মা। তো ওসি সাহেব চাটা খায় এবং সুমনকে আবার সতর্ক করে দিয়া, এবং সুমন তাকে ওসি সাহেবকে জানাইলো যে গত রাত্রে কিন্তু সে ইয়াকে দেখছে, রানাকে দেখছে। তখন সুমনের বললো কি বলে, এই যে ওসি সাহেব বললো তাহলে এক কাজ করো, তুমি যখন রানাকে দেখছো চলো রানাদের বাসায় যাই। তো সুমনের আব্বা বললো যে হ্যাঁ ঠিক আছে চলেন, এখন তো বেশি বাজে না, মাত্র বাজে 12:30 পৌনে 1টা বাজে, ঠিক আছে চলেন যাই। তো সুমনের রানাদের বাসাটা আবার ওই যে ওইখান থেকে একটা পোল, কাঠের পোল আছে, সেটা পার হয়ে ওই পাশে যায়, আবার ওই খালের ওই যে খালটা ভিতরের দিকে চলে গেছে সেই খাল দিয়ে ঢুকে ধরে খালের পাশ দিয়ে পশ্চিম দিকে হেঁটে যেতে হয় অনেকখানি পথ। তো সেইখানে যাওয়ার পরে ওরা হাঁটতে হাঁটতে দুজন কনস্টেবল, রানা সুমনের বাবা সুমন, তারপরে ওদের সাথে তপন এবং হচ্ছে ওই যে কী বলে এই ওসি সাহেব, তো সবাই মিলাই একটা দল বাইধা তো রওনা দিছে। তো বেশ কিছু প্রায় আধা ঘন্টা পরে যখন ওরা রানাদের বাসায় পৌঁছালো, যায় দেখে রানার মা বিমর্ষ মুখে বারান্দায় বসে রয়েছে এবং রানার বাবাও উঠানে বসা, হ্যাঁ উঠান ঝাড়ু দিতেছে। তো ওদেরকে দেখে রানার বাবা একটা দৌড়ে আসছে, আমার ছেলেকে কি পাওয়া গেছে পাওয়া গেছে। শুনে রানার মা ও চিৎকার করে ঘর থেকে বেরিয়েছে, আমার ছেলেকে পাওয়া গেছে, আমার মানিককে কি পাওয়া গেছে। তো ওসি সাহেব বললো যে না পাওয়া যায় নেই, তবে আমরা কিন্তু আসছি আপনার বাসাটা একটু আপনাদের সাথে কথা বলতে। তো তখন ওই সুমন ওই কী বলে রান্নার বাবা বললো কি আর কথা বলবেন, আমরা তো ছেলের অপেক্ষায় আছি, হ্যাঁ কেউ তো কোনো খবর দিতে পারে না। আত্মীয় স্বজন সব জায়গায় খবর নিচ্ছেন, সব জায়গায় খবর নিছি, কেউই স্বীকার করে না কারো বাসায় গেছে। আমার ছেলেটার সাথে কি হইলো, কই গেল, হঠাৎ করে উধাও হয়ে গেলো, এটা কেমন কথা। তখন বলতেছে কি বলে, ওসি সাহেব বললো যে আমরা ওই যে রানার যে আরেক বন্ধু আছে বাপ্পি, তাদের বাসায় গেছিলাম, সেও কিন্তু কালকে রাত্রে থেকে এরকম উধাও। তো আমরা এটা নিয়ে খুবই চিন্তিত আছি, আমরা যদি পাই তাইলে কিন্তু আমরা আপনাকে সবার আগে খবর দিয়ে জানাবো, আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আর যদি আপনারা রানাকে পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তখন ওই বলে ওসি সাহেব বললো যে ঠিক আছে তাহলে চলো যাই। তখন ওই সুমন বললো যে আঙ্কেল 1 মিনিট একটা কথা বলতে চাই। তখন নিজেরা ওসি সাহেব বললো বলো। আমার বললো যে চলেন একটু রানার যে ঘরটা একটু সার্চ করবো আমরা। কেন? তো সুমন বললো যে চলেন না আমরা যাই, সার্চ করি, তারপরে আপনাকে বলবো। ঠিক আছে চলো। তখন ওই রানার বাবারে বললো যে আমরা রানার ঘরটা দেখতে চাই। তো রানা যেই ঘরে শুইতো ওইখানে নিয়ে গেছে।
তা দেখলো যে টেবিলের একটা চৌকি পাতা, বড় উঁচা, কোমর পর্যন্ত উঁচা একটা চৌকি পাতা, এবং সেই চৌকির উপরে ওই যে মাদুর দিয়া ইয়া করা, আর বিছনাটা গুটানো চোখের জানলার পাশে। তো ওইখানে তার ওইটার পাশেই টেবিলের উপরে রানার বই টই এগুলো। তো রানা আর যে কী বলে পায়ের কাছ দিয়ে আবার ওই কাঠের ঘর, তো ওইখানে দড়ি টানানো, সেখানে রানার কিছু শার্ট টার্ট ঝুলতেছে। তো রানা বললো যে ও সুমন বলল যে আপনাদের জিনিসপত্র কই রাখেন ঘরে? তো রানার বাবা বললেই যে ঘরে 2টা আলমারি আছে। তো ওরা আলমারিগুলো করলো কি, সুমন বললো যে আঙ্কেল আলমারিগুলি দেখতে হবে। তখন ওসি বলতো তুমি কী খুঁজতেছো আসলে? আঙ্কেল পাইলে আপনাকে বলবো, চলেন আলমারিগুলি খুঁজি। তো ওরা করলো কি, তো ওই আলমারিটা খুঁজলো। আলমারিটা যে প্রথম আলমারিটা খুলতে দেখলো তাকে কাপড় টাপড় সাজানো, কাঁথা বালিশ এটা ওইটা নানান জিনিস দেওয়া, ঠাসা একদম আলমারি। তো ওইটাকে সমস্ত কিছু নামায়া খুঁজলো, কিছু পাইলো না। তারপর দ্বিতীয় আলমারিটা ধরলো। তো ওসি সাহেবের মধ্যে একটু বিরক্ত হয়ে বলেছে, এই তুমি কী খুঁজতেছো ছেলে, না বইলে এতক্ষণ একটা রহস্যের মধ্যে রেখা দিছো, আরে আমার কি টেনশন লাগে না, তুমি তাড়াতাড়ি বলো। তো এটা বলে দিয়েছে। তখনই কিন্তু সুমন ওই আলমারির দ্বিতীয় তাক থেকে একটা কালো রঙের ব্রিফকেস বের করলো। এইটা সেই ব্রিফকেস, যেই ব্রিফকেসওয়ালা লোকটা সুমনের কাছেও আসছিল, এবং ওই লোকটার হাতে কিন্তু এই ব্রিফকেসটাই ছিল। তো সুমন ব্রিফকেসটা বাইর করে ইয়াকে বলতেছে, এই রানার বাবা মা পিছিয়ে দাঁড়িয়েছিল, ওদেরকে বলে এই ব্রিফকেসটা কার, এই ব্রিফকেস কি আপনাদের? তো রানার বাবা মা দেখা ব্রিফকেসটা দেখে অবাক হয়েছে, না এটা তো আমার না, এটা তো আমাদের থাকলে আমরা চিনতাম, এটা তো আমাদের না। এই কথা বললো। তখন করলো, ওসি সাহেব বললো যে ঠিক আছে ব্রিফকেসটা খুলো তো। তখন সুমন বললো যে আঙ্কেল এটার ভিতরে কী আছে, ঝাঁকায় বললো যে আঙ্কেল এটার মধ্যে খুব সম্ভব টাকা আছে। ওই যে আমি বলছিলাম না, একটা লোক স্কুলের সামনে এসে আমাকে অফার করছে, নিশ্চয়ই রানাকে অফার করছে, এবং রানা কী করছে, লোভে পেরা এটা ব্রিফকেসটা নিছে এবং সে ঘরের বাইরে বেরিয়েছে, এবং এই জন্যই সে আর ওই পিশাচটা রানাকে নিয়ে যেতে পারছে। এই কথা যখন বললো, তখন ওসি সাহেব বললো এরকম তো হইতে পারে, তার এটা যদি হয় তাহলে তো খুবই ভয়াবহ একটা ব্যাপার। তারপর ওসি সাহেব ওই খুললো, কী বলে ওই ব্রিফকেসটা খুলে ফেলা এতক্ষণ দেখলো যে সারি 500 টাকার নোটের কী বলে বান্ডিল সাজানো। এবং আশ্চর্যের ব্যাপার হলো, ওরা যখন ব্রিফকেসটা খুললো, ওদের চোখের সামনে পুরো ভিতরে যে টাকাটা ছিল একদম মুহূর্তের মধ্যে পুরো একদম ছাই হয়ে গেল, একেবারে এক মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেছে। পুরো বিষয়টা দেখে একেবারে সবাই বেশ ঘাবড়ায় গেছে। সুমন দ্রুত কী বলে ব্রিফকেসটা বন্ধ করে দিছে। তো বন্ধুরা, রহস্যটিকা আজকে এই পর্যন্তই। আগামী পর্বে এবং শেষ পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি আমাদের এই শ্মশানের পিশাচ উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ঘটনা থাকে, সত্য হোক এবং জানা হোক, শোনা হোক, এবং পরিচিত লোকের কাছে যেই শুনুন না কেন, আমাদেরকে নিচে ইমেল আছে, সেই ইমেলের ঠিকানায় ঘটনা পাঠান। এবং আপনারা যদি রেকর্ড করে আপনাদের ঘটনাগুলো পাঠান, তাহলে সেগুলো আমরা প্রচার করব। যেহেতু আমাদের এখন খুব একটা চাপ নেই, তাই যে কোনো ঘটনাই সিলেক্ট হবে এবং যে কোনো ঘটনাই আমরা প্রচার করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।